আজ মায়ের বাসর রাত। প্রতিটি মেয়ের স্বপ্ন থাকে এই রাতকে ঘিরে, কিন্তু মায়ের বাসর রাতটা শুরু হয়েছে বেল্টের আঘাতে। ক্ষত বিক্ষত হয়ে গেছে মায়ের বর্ষা পিঠ। আঘাতগুলো এতটাই গভীর ছিল যে ব্লাউজ ছিঁড়ে পিঠটা রক্তে লাল হয়ে আছে। দু হাতের মুঠো ভর্তি ছুরিগুলোও ভেঙে হাতে বিঁধে গেছে। প্রচণ্ড যন্ত্রণা হচ্ছে শরীরের ভিতর। পুরো শরীর ঘামে ভিজে চুপচুপ করছে। মায়ের বুক ফাটা আর্তনাদ শোনার মতো যেন কেউ নেই পাশে। কয়েক ঘন্টা আগের কথা। মায়ের বিয়ে ঠিক হয়েছিল রাহিম কাকার বড় ছেলে আরমান চৌধুরীর সাথে। ছোটবেলা থেকে দুজন দুজনকে খুবই ভালোবাসত। আরমান মায়ের দিকে সবসময় খেয়াল রাখত। জানতো মায়ের ঘরে সৎমা, তাই মায়াকে কখনো ছোট করে কথা বলতো না। পড়াশোনা শেষ করে ভালো চাকরি পেয়ে নিজের বাবা মাকে জানালো মায়াকে বিয়ে করার কথা, কিন্তু মায়ের আর্থিক অবস্থা খারাপ থাকার কারণে তারা প্রথমে এই বিয়েতে রাজি হয়নি। আর রাজি না হওয়ারই কথা, কারণটা সবারই জানা। কোনো বাবা মাই চাইবে না তার সন্তান কোনো নিচু বংশের মেয়েকে বিয়ে করুক। তবুও আরমান চৌধুরী বহু কষ্টে তার পরিবারকে রাজি করায়। অবশেষে আরমানের পরিবার তাদের একমাত্র ছেলের সাথে মায়ের বিয়ে দিতে রাজি হয়। সব কিছু ঠিকঠাকই চলছিল। বিয়ের দিন তারিখ সব কিছু ঠিকঠাক হয়ে গেছে। আত্মীয় স্বজন, এলাকার লোকজন সবাইকে বিয়ের দাওয়াত দেওয়া হয়ে গেছে। সবাই ভীষণ খুশি ছিল, শুধু মায়ার মা খুশি ছিল না। তারা এই বিয়েতে কোনো মতামতে ছিল না। তিনি চায়নি মায়া কোনো বড় পরিবারের বউ হোক। চাইবেই বা কেন, সৎমা বলে কথা। আজ জুমার দিনে মায়ের বিয়ে। বিয়ের দিন সকালে গড়বড়া মেহমান, সবার মনের ভিতরে বিয়েকে কেন্দ্র করে আনন্দের বন্যা বয়ে যাচ্ছে। সকাল গড়িয়ে দুপুর হয়ে এলো। জুমার নামাজ পড়ে বরযাত্রীরা আসবে বিয়ে বাড়িতে, এমন কথা ছিল। তারা আসলে বিয়েটা সম্পন্ন করা হবে। জুমার নামাজ পড়া শেষ করে কাজী সাহেব চলে আসেন। এসে জিজ্ঞেস করেন বর কোথায়। শুভ কাজটা সার তাড়াতাড়ি সম্পূর্ণ করতে চাচ্ছি। ঠিক তখনই আরমানের বাবা এসে তার সন্তানের অ্যাক্সিডেন্টের খবর দেয়। আসার পথে কার অ্যাক্সিডেন্টে তার ছেলে মাথায় গুরুতর আঘাত পায়, তাই তার ছেলেকে এখন হসপিটালে ভর্তি করা হয়েছে। মায়ের বাবা এগিয়ে এসে বিস্তারিত জানতে চাইলে তিনি ধমক দিয়ে বলে, আপনারা আমার ছেলের মুখ একবারও মুখে আনবেন না। আপনার মেয়েটা একটা অলক্ষী। জন্মাবার সময় নিজের মাকে খেয়ে এখন আমার সন্তানকেও খেতে চাইছিল। তাই এমন মেয়ের সাথে আমার ছেলের বিয়ে আমি কখনো দেব না। এই বিয়ে ক্যান্সেল। আমার ছেলে যদিও সুস্থ হয়, তবুও মায়াকে আমার পুত্রবধূ করতে পারবো না। আরমানের বাবা বিয়েটা ভেঙে দিয়ে চলে যায়। মায়ার সৎমা এবার হাততালি দিয়ে বলেন, আমি বলছিলাম না, এই মেয়ে একটা অলক্ষী। যে জিনিস ধরবে সেটাই চাই হয়ে যাবে। দেখলে তো আমার কথার সাথে মিল আছে কিনা। মায়ের বাবা কোনো কথা বলেনি, চুপচাপে ঘটনাস্থলে দাঁড়িয়ে থাকে, কথাগুলো শুনছে। এখন তোমার এই অলক্ষী মেয়েকে কে বিয়ে করবে? এখন তো আর কেউ বিয়ে করতে রাজি হবে না। এখন কি করবে? এমন মেয়েকে আমিও আর গড়ে তুলব না। আমারও মেয়ে আছে, ওর সাথে থাকলে ওকেও বিয়ে দিতে পারবো না। তুমি এখন যা করার করো। বিয়ের বাড়িতে আসা লোকজন আস্তে আস্তে চলে যেতে থাকে। এমন সময় এক ভদ্র মহিলা এগিয়ে এসে বলে, যদি কিছু মনে না করতেন তাহলে আমার ছেলের জন্য আপনাদের মেয়েকে নিতে চেয়েছিলাম। মহিলার কথা শুনে সবার চোখ কপালে উঠল। আমতা আমতা করে, জি আপনার ছেলে কি করে? আসলে আমার ছেলের বউ মারা গেছে আজ 6 মাস হলো। বাচ্চা হওয়ার সময় মারা যায়, 6 মাসের মেয়েকে রেখে। যার মাল সে নিয়ে গেছে, এখানে তো আর কিছু করার নেই। এখন বলুন, আপনার মেয়েকে কি আমার ঘরের বউ করে পাঠাতে রাজি আছেন? মানে আমরা একটু ভেবে দেখি। মায়ের বাবা বলছে, এই তুমি আবার কী ভাববে? আপনি তার কথা শুনেন না তো। আমি মেয়ের মা, আর আমি যা বলবো তাই হবে। আপনার ছেলেকে নিয়ে আসেন, এক্ষুনি বিয়েটা হবে। মায়া সমস্ত কথাগুলো শোনার সাথে সাথে সেন্সলেস হয়ে পড়ে। বিয়ে শুরু করার পরে মায়ের জ্ঞান ফিরে আসে। তারপর চিৎকার করে কাঁদতে থাকে, আমি এই বিয়েতে রাজি না। কিন্তু কে শোনে কার কথা? সৎ মায়ের কারণে মায়ের বিয়েটা শেষমেশ ওই লোকের সাথেই হলো। কিছুক্ষণ হলো বিয়ে করে নিয়ে এসেছে মায়াকে। বধূ বেশে বিছানায় বসিয়ে রাখা হয়েছে তাকে। মায়ের বসে থাকতে একদমই ভালো লাগছিল না। এ বিয়েকে সে কিছুতেই মানতে পারছে না। এটা কোনো বিয়ে হতেই পারে না। এটা একটা কবর। হ্যাঁ, তাকে কবরেই পাঠানো হয়েছে। এমন সময় দরজাটা খুলে ভিতরে এসে দাঁড়ায় সেই মানুষটি, যাকে সে এখনও চোখে দেখেনি। রুমের লাইট অফ করা ছিল। লাইটটা অন করতে মানুষটির দিকে তাকায় রিফা। দেখতে শুনতে ভদ্রলোকই মনে হচ্ছে। মায়ের দিকে রাগের চোখে তাকিয়ে থেকে বিছানার কাছে এসে, এই মেয়ে, তোর এত বড় সাহস হলো কিভাবে আমার মোহনার বিছানার বসায়? এই বিছানায় শুধু মোহনার অধিকার আছে। কথাটা বলে মায়াকে টেনে বিছানা থেকে নামিয়ে দিল। রাগান্বিত হয়ে মায়া বলল, আপনি কি মানুষ? আপনাকে দেখে তো মনে হচ্ছে আপনি একটা অমানুষ। কথা নেই হুট করে এসে টেনে নামালেন। আমি কি এই বিছানায় বসতে এসেছি? সবাই রেখে গেছে তাই বসেছি। বললেই হতো, নেমে যেতাম। এমন রাগান্বিত হয়ে মায়া চুলের মুঠি ধরে জিজ্ঞেস করলো, কি বললি তুই? আবার বল।
আপনি কি বয়রা নাকি যে আবার বলতে হবে? আর শুনেন, এত নাটক করবেন না। বিছানায় যদি কি জানি নাম বললেন, ও হ্যাঁ মোহনা। এতই যদি ভালোবাসতেন আপনার স্ত্রীকে, তাহলে আমাকে বিয়ে করলেন কেন? আর এখন এত বনিতা করছেন যে? শোনেন, আপনাদের মতো পুরুষদেরকে আমি ভালো করেই চিনি। বউ মারা গেল 6 মাস হলো, সাথে সাথে এখনই বিয়ে করে ফেলছেন। তারপর বলবেন কি আপনার মা জোর করে বিয়ে করিয়েছে। এসব নাটক করা কি খুব জরুরি? বাহ, কি আমার দায়িত্বের স্বামী! কোনো কথা না বলে আবার সে মায়াকে প্যান্টের বেল্ট খুলে ইচ্ছে মতো আঘাত করতে থাকে। তারপরে সে চলে যায়। আর মায়া ফ্লোরে বসে চুলগুলো মেলে দিয়ে হাঁটুর মাঝে মুখ গুজে অনবরত কাঁদছে মায়া। সমস্ত মুখে তার রক্তের ছাপ স্পষ্ট ফুটে উঠেছে। কি বলবে কিছু বুঝতে পারছে না। কার কাছেই বা বলবে? নিজের মা থাকলেও তো এমন ঘরে বিয়ে দিত না। এত কিছু ভেবে ফ্লোর থেকে উঠে ওয়াশরুমে ঢুকলো মায়া। শরীর থেকে একটানে শাড়িটা খুলে ফেলে শাওয়ারের নিচে বসে পড়ল। সমস্ত শরীর থরথর করে কাঁপছে। মনের ভিতরে শুধু একটাই আফসোস, মা না হয় সৎ ছিল, বাবা তো সৎ না। সৎ মায়ের তালে পরে সে আমাকে জেনে শুনে এমন লোকের সাথে বিয়ে দিল, যার কিনা 6 মাসের মেয়ে আছে। সারা রাত ফ্লোরে মুখ গুজে গুজে কেঁদেই চলছে। মধ্যরাতে হঠাৎ দরজা খোলার শব্দে নড়ে চড়ে উঠে বসে মাহি। রুমের লাইট অফ অফ করা ছিল। হঠাৎই রুমের লাইটগুলো জ্বলে উঠল। 1 পা 2 পা করে খাটের কাছে এগিয়ে এসে বিছানার উপরে শুয়ে পড়ল লোকটি। মায়া দেখলো ও না দেখার ভান করে চুপ করে থাকে। মায়ার কখন জানি চোখ দুটো ঘুমের দেশে চলে যায়। ভোরের আলো মুখে পড়তেই মাহির ঘুম ভেঙে গেল। চোখ মেলে তাকাতেই পারছিল না। কাঁচা ঘুম ভাঙলে শরীরটা খুবই খারাপ লাগে। তার থেকে বড় কথা হলো, গতকাল দুপুর থেকে এখন পর্যন্ত এক ফোঁটা ও স্পর্শ করেনি পানি। সমস্ত শরীর ব্যথা করছে। পিঠে চুলগুলো সরাতে গেলে ক্ষতস্থানে হাতটা পড়ে ওমা গো বলে চিৎকার দেয়। সাথে সাথে রাতে সেই বেল্টের আঘাতের কথাটা বারে বারে চোখের সামনে ভেসে উঠছে। কিছুতেই লোকটিকে সহ্য করতে পারছে না। তবুও কিছু করার ছিল না। কি করবে? কোথায় যাবে? বাসায় তো সৎ মা। একদিনও হয়নি বিয়ে হয়েছে, কিন্তু প্রথম রাতে স্বামী নামক মানুষটির কাছ থেকে উপহার হিসেবে বেল্টের আঘাত পেল। বসা ছেড়ে উঠে জানালার পর্দা খুলে দিলে তার চোখের উপরে আলো পড়ল। চোখ মেলে তাকিয়ে রাগে কটমট করে বলল, এই তোর সাহস হলো কি করে? আমি ঘুমাচ্ছি, তুই কি চোখে দেখতে পাচ্ছিস না? নাকি রাতের আঘাতের কথা ভুলে গেছিস? আপনি এভাবে কথা বলছেন কেন? আমি কি আপনাকে কিছু বলেছি? দেখ, চোখ মুছে বিছানার উপরে বসলো। এত বেশি পেঁচাল পারবি না। শুন, তুই যদি ভেবে থাকিস আমি তোকে স্ত্রীর অধিকার দিব, তাহলে আমি মনে করব তোর মতো বোকা আর কেউ নেই। আমার স্ত্রী শুধুমাত্র মোহনা ছিল, আছে এবং থাকবে। ওর জায়গাটা আমি কাউকে দিব না। তোকে মা কেন এনেছে আমি জানি না। আমি তো এটাও জানতাম না যে তোর সাথে আমার বিয়ে ঠিক কখন হলো। আমি অফিসে কাজ করছিলাম, ঠিক তখনই মায়ের কল আসে। কোনো বিপদ হয়েছে কিনা ভেবে দৌড়ে যাই, তারপর আমাকে বিয়ে করতে বাধ্য করলো। আপনাকে দেখে তো ভদ্রলোক ভেবেছিলাম, কিন্তু আপনি তো দেখছি বাবা মায়ের বিগড়ে যাওয়া অভদ্র সন্তান। কাল রাত থেকে আমাকে তুই তুই করে কথা বলেই যাচ্ছেন। শোনেন, মানুষকে মানুষ বলে মনে করবেন। ভালো পোশাক বাড়ি গাড়ি থাকলে তাকে মানুষ বলে না। তাহলে কি বলে? ছোট লোক বলে। মায়ের গালে ঠাস ঠাস করে কষিয়ে দুটো ছড় মারে। আমি তো আশ্চর্য হচ্ছে তোর সাহস দেখে। কালকে এই বাড়িতে এসেছিস, আর এসে আজকে আমার মুখে মুখে তর্ক করিস? শোন, রোদ চৌধুরী কারো কথার ধার ধারে না। সকালবেলা চিল্লানি শব্দে রোদের মা দৌড়ে এসে দরজায় টোকা দিল। মায়া মাথায় ঘোমটা টেনে দিল দরজাটা খুলে। মুচকি হাসি দিয়ে বলল, আসসালামু আলাইকুম মা। কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ। তুই কেমন আছিস? গলার ভিতরে কষ্টের ডোক গিলে একদম নিচু স্বরেই বলল, ভালোই আছি। রোদের মা রোদের মুখের দিকে তাকিয়ে দুজনের ভিতরে কিছু একটা হয়েছে এটা বুঝতে পেরেছে। রোদ বিছানার উপরে গাপটি মেরে বসে আছে, মুখে কোনো কথা নেই তার। রোদের মা রোদের কাছে গিয়ে পাশে বসলো। বাবা, কি হয়েছে তোর? এমন করে মুখটা ভার করে আসিস কেন? রোদ নির্সব। কি হলো বাবা? তুই এভাবে মুখটা ভার করে রাখলে আমি কোথায় যাই বলতো? রোদ কোনো কথা না বলে উঠে ওয়াশরুমে চলে গেল। মাহির দিকে তাকালে মাহি মাথাটা নিচু করে দাঁড়িয়ে থাকে। রোদের মা বসা থেকে উঠে মাহির কাছে যায়, হাতটা ধরে কপালে চুমু খেয়ে বলে, মা রান্না করে চল। জি মা, আপনি যান, আমি এক্ষুনি আসছি। ঠিক আছে। রোদের মা চলে গেলে মাহি আয়নার সামনে গিয়ে দাঁড়ায়। চুল দিয়ে টপ টপ করে পানি পড়ছে, ঠোঁটের পাশে লাল হয়ে ফুলে আছে। শাড়ির আঁচলটা ভালো করে গায়ে পেঁচিয়ে রুম থেকে বেরিয়ে সোজা রান্নাঘরে গিয়ে ঢুকে। মাহিকে দেখে রোদের মা চোখটা মুছে নিলেন। এদিকে আয়। মাহিও গুটি গুটি পায়ে মায়ের কাছে এগিয়ে গেল। মাহির হাত ধরে নিজের রুমে নিয়ে গিয়ে দরজাটা
লক করে দিল। তারপর মাহিকে বিছানায় বসিয়ে ফার্স্ট এড বক্সটা হাতে করে এনে আঁচলটা সরিয়ে ফেলল। মা, কি করছেন? একদম কথা বলবি না। কি করছিস চুপচাপ দেখতে থাক। স্যাভলনের বোতলের মুখটা খুলে তুলোর সাথে লাগিয়ে পিঠটা পরিষ্কার করলো। তারপর মলম লাগিয়ে দিল। মাহির পুরো পিঠটা রক্তে ভিজে আছে। মাহির পশা পিঠের দিকে তাকানোই যাচ্ছে না। রোদের মায়ের চোখের কোণে পানি চলে আসে। নিজেকে খুব বেশি অপরাধী ভাবছে। সারা জীবন সবার উপকার করে এসেছে, কখনো ক্ষতি করেনি। কিন্তু এখন সে উপলব্ধি করতে পারছে মাহির জীবনে সে অনেক বড় ক্ষতি করে ফেলেছে। রোদের সাথে মাহিকে জড়ানোটা একদমই ঠিক হয়নি তার। রোদকে তো ভালো করে চিনি, একদমই ঘাটতেরা। যেটা না বলে সেটা তো নাই, সেটা কখনো আর হ্যাঁ হয় না। মাহি, মা তুই আমাকে ক্ষমা করে দিস। আমি বুঝতে পারিনি রোদ তোকে যে মেনে নিবে না। মোহনাকে রোদ ভালোবেসে বিয়ে করেছিল। মাত্র 2 বছরের সংসার ছিল ওদের। মোহনা যখন প্রেগনেন্ট হলো আর এটা জানতে পেরে রোদ যে কত খুশি হয়েছিল সেটা ভাষায় প্রকাশ করা যাবে না। মাহি, তোকে একটা কথা বলবো? আমাকে যদি মা মনে করিস কথাটা রাখবি। জি মা, বলেন। আপনি যদি আমাকে এখন বিষের বোতল দিয়ে বলেন এটা নিয়ে পান কর, আমি একবারও জিজ্ঞেস করবো না এতে কী আছে। কারণ জানি একজন মা কখনো তার সন্তানের ক্ষতি করে না। আর আমি মনে করি আপনি যেটা বলবেন সেটা বুঝে শুনেই বলবেন। মাহি, আমি তোকে যতই দেখছি ততই মুগ্ধ হচ্ছি। তোর ভিতরে আলাদা কিছু একটা আছে যেটা আমাকে ভীষণভাবে মুগ্ধ করেছে। মা, তোর সাথে রোদে যেভাবে হোক বিয়েটা হয়েছে, এখন তোকে সব কিছু সামলাতে হবে। একটা মেয়ে পারে না এমন কিছু নেই। সে চাইলে একটা পুরুষের মন জয় করতেই পারে। আমি জানি রোদ যেটা করছে ভীষণ অন্যায় করেছে। বাসর রাতে বউয়ের গায়ে হাত তুলেছে। কিন্তু তুই বিশ্বাস কর ও এমন ছিল না। মোহনার মৃত্যুটাকে রোদ মেনে নিতে পারেনি। তাই ওর হয়ে আমি তোর কাছে ক্ষমা চাই। কি বলছেন মা? আপনি আমার গুরুজন। আপনি চাইলে আমাকে মারতে পারেন, তাই বলে ক্ষমা চাইতে পারেন না। প্লিজ মা, এভাবে আর কখনো বলে আমাকে লজ্জা দিবেন না। দরজায় ঠক ঠক শব্দ শুনে রোদের মা দরজাটা খুলে দিল। মা, আমি যাচ্ছি। এত সকালবেলা কোথায় যাচ্ছিস? অফিসে জরুরি কাজ আছে তাই যাচ্ছি। তাহলে মুখে কিছু দিয়ে যা। খালি পেটে বাসা থেকে নামতে নেই। মা, তুমি এখনও সে আদিম যুগেই পড়ে আছো। এখন 2019 সাল চলছে। আর এই যুগে এসে এসব কথা একদমই ভিত্তিহীন। তার মানে তুই খালি পেটেই যাবি? আরে মা, তুমি যে কি বলো না। আমি বাহির থেকে খেয়ে নিব, তুমি চিন্তা করো না। আসছি মা, বলেই চলে গেল রোদ। আম্মা, আপামনি কাঁদছে। মনে হয় পেটে ক্ষুধা লাগছে, ফিটারও খালি। তুই যা, গিয়ে দুধ গরম কর, আমি আসছি। কোলে চলে গেলে রোদের মা মাহিকে বলল, দেখবি আমার নাতনিকে? দেখতে একদমই মোহনার মতো হয়েছে, দেখবি? কিছুক্ষণ মায়ের মুখের দিকে তাকিয়ে থেকে বলল, চলুন মা। কেন দেখব না? রোদের মা ছোট্ট মেহেতাকে কোলে তুলে মাহির কোলে তুলে দিল। আজ থেকে এই সন্তান তোর, তুই ওর মা। মাহি মাহির দিকে ফেল ফেল করে তাকিয়ে থাকলো। কোনো কথাই সে বলল না আর। রোদের মা মাহিকে ধরে বিছানার উপর বসিয়ে দিয়ে নিজেও পাশে বসলো। মাহি এক ধ্যানে মেহেতার দিকে তাকিয়ে আছে। মাহি, তুই কি আমার উপরে রাগ করে আছিস এখনো? মুখটা তুলে মায়ের দিকে তাকিয়ে বলে, রাগ করবো কেন মা? আপনি কি আমাকে কিছু বলেছেন? আমি বুঝতে পারছি তুই মুখ ফুটে না বললেও মনের ভিতরে এত বড় একটা কষ্টটা চেপে রেখেছিস। অবিবাহিত মেয়ে হয়েও আজ এমন একজনের সাথে তোর বিয়েটা হলো, যেটা কোনো মেয়েই চাইবে না। তবুও বলছি, নিজেকে একটু সামলে নে। দেখবি সময়ের সাথে সাথে সব কিছুই ঠিক হয়ে যাবে। না মা, আমি কিছু মনে করিনি। তবে মা, একটাই আফসোস, ছোটবেলা থেকে অবহেলায় আমি বড় হয়েছি। নিজের ইচ্ছে বলতে কোনো কিছুই আমার ছিল না, তাই আজও ছিল না। সারাদিন শুধু অলক্ষী অপয়া শুনে শুনে কানটা ভারী হয়ে যেত। আম্মা, দুধ তো গরম করে লয়ে গেছে, এখন কি বোতলে করে নিয়ে আসবো? না করি, এখন না। দুধটা ঠান্ডা হলে আমি নিজে থেকে বোতলে ঢেলে নিয়ে আসবো। তুই এদিকে এসে মেহেতাকে কোলে নিয়ে বস, আমি মাহিকে নাস্তা খাইয়ে আসছি। আচ্ছা আম্মা। মাহিকে নিয়ে ডাইনিং টেবিলে গিয়ে চেয়ার টেনে বসালো। তারপর প্লেটে করে ডিম ভাজি নিয়ে পাশের চেয়ারে বসে মাহিকে খাইয়ে দিল। খাওয়া শেষ হলে মুখটা নিজের শাড়ির আঁচল দিয়ে মুছে দিল। মাহি, তুই গিয়ে রুমে বিশ্রাম নে, আমি মেহেতাকে খাইয়ে তারপর ঘুম পাড়িয়ে দিব। নিজের রুমে ঢুকে বিছানার উপর হেলান দিয়ে বসলো মাহি। শরীরটা বড্ড খারাপ লাগছে। আরমানের কথাগুলো মনে পড়তে চোখের কোণে পানিতে ভরে যায়। কেমন আছে সে? অনেক জানতে ইচ্ছে করছে। এতগুলো বছর যার ঘরের বউ হওয়ার স্বপ্ন দেখেছিল, একটা দমকা হাওয়ায় সব স্বপ্ন ভেঙে চুরে একাকার হয়ে গেল।
বুকের বাঁ পাশটায় চিনচিন করে ব্যথা অনুভব করছে। সুখ সে তো মরীচিকা, যাকে ধরা দেয় সে শুধুমাত্র সুখের দেখা পায়। বুঝতেই পারছে না কি করে আরমানের খবরটা নিবে। অফিসে ঢুকতে রোদের দিকে তাকিয়ে সবাই হাসছে। হাসির কারণটা কি সেটা বুঝে ওঠার আগেই শিলা এগিয়ে এসে বলে, তুমি কাউকে কিছু না জানিয়ে হুট করে বিয়ে করে নিলে যে? তুমি না বলেছিলে তোমার জীবনে শুধুমাত্র একজন নারীর জায়গা আছে, আর সে তোমার প্রথম স্ত্রী মোহনা, যার কারণে আমার প্রস্তাবটাও রিজেক্ট করে দিলে। এখন কি করে বিয়ে করলে? রাগের বাসায় বলে, শিলা তুমি কি বলতে চাচ্ছ? প্রথম স্ত্রী মানে কি? বারে, দ্বিতীয় বিয়ে করেছ, তাহলে তো মোহনা প্রথম স্ত্রী হলো। আর এত রাগ দেখানোর কি আছে? সোহান মিষ্টি হাতে নিয়ে রোদের কাছে এগিয়ে আসে। দোস্ত, কংগ্রেচুলেশনস। মুখের ভিতরে মিষ্টি ঢুকিয়ে দিয়ে বলে, নে ধর তোর বিয়ের মিষ্টি, তুই খাওয়াবি না, তাই আমিই তোকে খাওয়ালাম। একদম ফালতু কথা বলবি না। তুই মিষ্টি খেতে চেয়েছিস না? দোয়া কর যা তুই আপরটা বিদায় হয়, কথা দিচ্ছি শুধু মিষ্টি না, তুই যা খেতে চাইবি আমি তাই খাওয়াবো। সোহানের মুখটা চুপসে গেল। রোদের কথাগুলো কেন জানি মাথায় ঢুকছে না। কাল সে বিয়ে করেছে, কোথায় ছুটি নিয়ে বউয়ের সাথে সময় পার করবে তা না করে এক্ষুনি বউকে বিদায় করতে চাইছে। সোহান শোন, রাতে ক্লাবে যাব, কোনো অজুহাত শুনছি না। রোদ, তুই ড্রিঙ্কস করবি আজ? হ্যাঁ করব। আর তুই আজ বলি কি প্রমাণ করতে চাচ্ছিস? কিছু না। শুন, রাগ করিস না। আচ্ছা আমি যাব। রাত 8টা। অফিসের কাজ শেষ করে সোহানকে নিয়ে সোজা ক্লাবে ঢুকলো। ক্লাবে আরও কয়েকজন বন্ধু অপেক্ষা করছিল, যাদেরকে রোদ কল করে এখানে আসতে বলেছে। রোদ, আমাদের দাওয়াত দিয়ে তুই এত দেরি করলি কেন? আর তুই তো বিয়ের পরে ক্লাবে আসা ছেড়ে দিয়েছিলি, তাহলে হঠাৎ এতগুলো বছর পর আবার ক্লাবে? এমনি আসলাম, তোদের সাথে অনেক দিন হলো দেখা হয়নি তো তাই। ওকে, তাহলে চল আড্ডা মারি। রোদের ফোনে তার বাবা কল করলো। মোবাইলটা হাতে নিতে হাত পা সমানে থরথর করে কাঁপছে। ফোনটা রিসিভ করে বলছে, আসসালামু আলাইকুম আপু, কেমন আছো? আলহামদুলিল্লাহ। তুই কোথায় এখন? বাবা, আমি তো একটু ক্লাবে এসেছি। তুই ক্লাবে গেছিস মানে? বাবা, আসলে অনেক বছর ধরে বন্ধুদের সাথে দেখা হয়নি তো, তার উপরে হঠাৎ করে আমাদের বিয়েটা হলো, তাই ওদেরকে ট্রিট দিতে এখানে আসা। ও, তাই বল। আমি তো পুরো ভয়ই পেলাম, ভাবলাম আমার ছেলেটা আবারও আগের রাস্তায় চলে গেল কি না। না আব্বু। আচ্ছা ঠিক আছে। আচ্ছা আব্বু, তুমি আবার মাকে কিছু বলো না, মা শুনতে পারলে আবার উল্টাপাল্টা বলবে। তুমি তো জানো এসব আমার পছন্দ না। আব্বু এখন তাহলে রাখছি, ভালো থেকো। এখন দোস্ত, এতদিন পরে আমাদের আসরে নতুন করে পুরাতন বন্ধু ফিরে এসেছে, এটা তো আমাদের সৌভাগ্য। আচ্ছা শোন, এখন বল কি খাবি, বিয়ার নাকি হুইস্কি? তোদের যেটা ভালো লাগে সেটাই নিয়ে আয়। ওকে। সোহান গিয়ে বিয়ার নিয়ে আসলো। আড্ডা দিতে দিতে রাত প্রায় 1টা বেজে গেছে। হঠাৎ করে রোদের খেয়াল হলো সময়ের কথা। এদিকে নেশার ঘরে ঘুম ঘুম ভাব তার। চোখ দুটো বড় বড় করে ঘড়ির দিকে তাকিয়ে দেখে, এই যা, এত রাত হয়ে গেছে। আজকে তো বাসায় গেলে কৈফিয়ত দিতে দিতেই আমি শেষ হয়ে যাব। দোস্ত, আমি যাচ্ছি, তোরা এনজয় কর। রোদ দ্রুত গাড়ি চালিয়ে বাসায় আসলো। গেটটা আটকানোই ছিল। নিঃশব্দে গেটটা খুলে ভিতরে প্রবেশ করে। দরজার দিকে তাকিয়ে ঢোক গেল। মনে হচ্ছে বাসার সবাই ঘুমের ঘোরে তলিয়ে আছে। দরজাটা ভিতর থেকে আটকানোই ছিল। এখন সে ঢুকবে কি করে? এদিকে চোখ মেলে তাকাতেই পারছে না রোদ, সব কিছু ডাবল ডাবল দেখছে। রোদের মা রোদের নাম্বারে কল করলে মোবাইলটা বেজে ওঠে। বাহিরে মোবাইলের রিংটোনের শব্দে রোদের মা এসে দরজা খুলে দিল। বাবা, তুই এসে গেছিস? মুখের উপর হাত দিয়ে ডেকে বলল, জি মা। সরি মা, একটু দেরি হয়ে গেছে। ঠিক আছে, তুই গিয়ে ফ্রেশ হয়ে আয়, আমি খাবার বাড়ছি। হুম। ওয়াশরুমে ঢুকে চোখে মুখে বেশি করে পানি ছিটিয়ে দিল। ঘুমের গোড়টা কাটার পরে ওয়াশরুম থেকে বেরিয়ে মুখটা মুছে ফ্লোরে চোখ পড়তে চমকে উঠল রোদ। ভালো করে চোখ দুটো বড় বড় করে তাকিয়ে থাকে। নেশার ঘোর অনেকটাই কেটে গেছে। আস্তে আস্তে পা টিপি টিপি এগিয়ে গেল। হাঁটু বাস করে একপাশে বসে ভালো করে তাকালো। মাহির 2 গালে 5 আঙ্গুলের স্পষ্ট চিহ্ন ভেসে উঠছে। দেখে মনে পড়ে যায় সকালে থাপ্পড়ের কথা। হঠাৎ করে মনের ভিতরে বিবেকটা নাড়া দিয়ে উঠল। ছি, মেয়েটিকে এভাবে মারাটা আমার উচিত হয়নি। 30 মিনিট পর রোদ খাবার টেবিলে আসলো। রোদের মা খাবার নিয়ে বসে আছে। রোদ এসে মায়ের পাশে চেয়ারে বসলো। এত দেরি করলি যে বাবা? কিভাবে জানি হয়ে গেল। ঠিক আছে বাবা, এখন খেয়ে নে, রাত অনেক হয়েছে। মা, মেহেতা কোথায়? আজকে একবারও মেয়েটাকে দেখিনি, মনটা ভীষণ চটপট করছে। মেহেতা সে কখন খেলতে খেলতে ঘুমিয়ে পড়েছে। খেয়ে নে, কাল সকালে দেখবি। আচ্ছা।
বাবা, তোর সাথে আমার কিছু জরুরি কথা ছিল। বলো। রোদ ভাত মাখিয়ে এক লোকমা মুখে নিয়ে চিবোতে রোদের মা বলতে লাগলো, যেভাবে হোক বাবা, মাহির সাথে তোর এই বিয়েটা হয়ে গেছে। তাই বলছিলাম কি, যদি তুই মেয়েটিকে বউ হিসেবে স্বীকৃতি দিতি তাহলে মনে হয় আমি ভীষণ খুশি হতাম। রোদ কোনো উত্তর দিচ্ছে না, খাবারও খাচ্ছে না। কি হলো রোদ, তুই খাচ্ছিস না কেন? মা, এসব কি? এটা তোমার জরুরি কথা হলো? মা, তুমি আমাকে বিয়েটা করিয়েছ, আমি কোনো কারণ জানতে চাইনি, কিন্তু এখন যেটা বলছো সেটা করা আমার পক্ষে সম্ভব না। রোদ, বিয়ের আগে কেমন ছিল মা সেটা মনে করো। যে আমাকে ভালোর পথে এনেছিল সে তো এই দুনিয়া ছেড়েই চলে গেছে। তুমি জানো যে রোদ ক্লাবে না গিয়ে ড্রিঙ্কস না করলে তার ভালো লাগতো না। এমন কোনো রাত ছিল না যে তোমার ছেলে গভীর রাত পর্যন্ত আড্ডা না দিত। সে বিগড়ে যাওয়া রোদ চৌধুরীকে মোহনা ভালোর পথে এনেছিল। এখন তুমি কি চাও আমি আবারও সেই ফেলে আসা জীবনে ফিরে যাই? না বাবা, আমি মা হয়ে এটা কিভাবে চাইবো বল? আমি আমার আদেশটুকু তোকে জানালাম, এখন কি করবে সেটা তোমার একান্ত ব্যক্তিগত ব্যাপার। মাহি এখনও জেগে আছে, চোখের কোণে পানিতে চলচল করছে, মাথার ভিতরে প্রচণ্ড পেইন করছে। আরমানের কথাটা আজ বারবার মনে পড়ছে। কেমন আছে খবরটা জানার জন্য মনটা চটপট করছে। প্রচণ্ড অভিমান হয় নিজের উপর, কেন সে এখনও বেঁচে আছে। এতটা যন্ত্রণা কষ্ট কিছুতেই সহ্য করার মতো না। এ যেন প্রচণ্ড কষ্টের জল। সাথে সাথে চোখ মুছে ফেলে মাহি। দরজাটা খোলার শব্দে চোখ বন্ধ করে থাকে মাহি। রোদ গিয়ে বিছানার উপরে উল্টো পাশ হয়ে বালিশের উপরে চিত হয়ে শুয়ে পড়ে। মাহি এপাশ হয়ে কাত হয়ে চোখ বন্ধ করে থাকে। রাত প্রায় 2:30 বাজতে চলেছে। মাহি একটু তন্দ্রার মতো ঘুমিয়ে পড়ল। হঠাৎ জানালা ঠাস ঠাস আওয়াজ শুনে মাহির ঘুম ভেঙে যায়। জানালার দিকে তাকিয়ে দেখে বাহিরে বাতাস বইছে। প্রচণ্ড ঠান্ডা ঠান্ডা বাতাস এসে রুমের ভিতর ঢুকছে। ফ্লোরে শুয়ে থাকার কারণেও প্রচণ্ড শীত করছে। রুমের ভিতরে ডিম লাইটের আলোও জ্বলছে। হালকা আলোয় ভালো করে তাকিয়ে দেখে রোদ চৌধুরী পা মেলে বিছানার উপর বসে আছে। মাহির দিকে চোখ পড়তে চোখ দুটো ডাগর ডাগর করে তাকিয়ে থাকে। ঘুমের ঘুরে রাতের বেলায় কাউকে এভাবে তাকাতে দেখলে বুকটা দরপড় করতে থাকে। বাতাসের মাত্রা ব্রেক থেকে তীব্রতর হচ্ছে। সময়ের সাথে সাথে ঝুমঝুম বৃষ্টি পড়তে থাকে। এদিকে মাহির গলাটা শুকিয়ে কাঠ হয়ে গেছে। হাতের কাছে জগ ভর্তি পানি থাকলেও পুরোটা খেয়ে ফেলার মতো পিপাসা পেয়েছে তার। কিন্তু ভয়ের কারণে ওঠার কোনো সাহস পাচ্ছে না মাহি। যদি সে আবার কিছু বলে, এমনিতেই তো সে আমাকে দেখতেই পারে না। বিয়েটা তার সাথে যেভাবে হোক, এই বিয়ে কখনো মেনে নেবে না মাহি। জীবনটা একটা নরকে পরিণত হয়েছে। বুকের বাঁ পাশটা একটু চিন্তা করলে চিনচিন ব্যথা করে। বুকটা ছিঁড়ে যদি কাউকে দেখাতে পারতো, তাহলে সবাই বুঝতে পারতো তার বুকের ভিতরে কতটা কষ্ট জমা হয়ে আছে। মনের অজান্তে চোখের পানি বেরিয়ে আসলো। হঠাৎই গুনগুন করে গান গাওয়ার শব্দে বিছানার দিকে তাকায় মাহি। গুনগুন করে বদের হাড্ডি রোদ গান গাইছে। সে কি গলা, একদম ফাটা বাঁশের মতো। একে তো গলাটা একটা ফাটা বাঁশ, তার উপরে আদিম যুগের গান গাইছে। গানটা এমন ছিল, ভালোবাসো কিনা বাসো বন্ধু, বাসো কিনা বাসো বন্ধু, ট্রাই করো আমারে, কত ভালোবাসি তোমারে। পারে কি শখ, কি এত ভালোবাসা হঠাৎ করে কোত্থেক দিয়ে আসলো ভাবতেই পারছে না। আস্তে আস্তে গানের সুরের শব্দ আরও বাড়তে থাকে। এবার তো মেজাজ গরম হয়ে যায় মাহির। বসা থেকে উঠে বিছানার পাশে গিয়ে দাঁড়িয়ে ধমকের সুরে বলে, কি সমস্যা আপনার? এখন কি গান গাওয়ার সময়? রাত প্রায় 3টা বাজে, আর আপনার মনে কি আনন্দের বন্যা বয়ে যাচ্ছে? তা এত আনন্দ কিসের জন্য জানতে পারি? চোখ দুটো ডাগর ডাগর করে এক চোখ বন্ধ করে, তুই তুই আমাকে কি বলছিস? কিছুক্ষণ পরে, ও সরি, তুমি আমাকে কি বললে? কি ব্যাপার, হঠাৎ করে কথা বলার স্টাইল পরিবর্তন হলো যে? তুই থেকে তুমি? আপনি আমাকে তুমি করে বলছেন কেন? তুইটাই তো ভালো ছিল। তাছাড়া তুমি করে শোনার অধিকার আমার হয়নি। এই মেয়ে দেখো, বেশি কথা বলবে না। আমি কারো কথা মতো কাজ করি না। আমার যেটা ভালো লাগে তাই করি। আমার ইচ্ছে করছে তুমি বলছি, আবার ইচ্ছে করলে তুই বলবো। এটা সম্পূর্ণ আমার ব্যক্তিগত ব্যাপার। এতে কারো হস্তক্ষেপ করাটা আমার পছন্দ না। মাহি আর কিছু না বলে ফ্লোরে শোয়ার জন্য পা বাড়ালো। এই শোনো। রোদ মুখটা রোদের দিকে তাকিয়ে বলল, জি কিছু বলবেন? বলেন। বাহিরে অনেক ঠান্ডা, তাই তুমি আমার পাশে এসে বিছানায় শুয়ে পড়ো। দরকার নেই। দরকার নেই মানে কি? আমি কোন অধিকারে আপনার বিছানায় শুয়ে পড়ব? ওখানে তো শুধুমাত্র আপনার স্ত্রী মোহনার অধিকার আছে। তাই তো সেদিন আমাকে নামিয়ে দিয়েছিলেন। তাহলে আজ সহানুভূতি দেখিয়ে একদিনের জন্য বিছানায় শোয়ার পারমিশন দেওয়ার কোনো প্রয়োজন নেই। আমি যেখানে আছি সেখানেই ভালো আছি। আপনার বিছানায় শোয়ার আমার কোনো শখ নেই। কথাটা বলে ফ্লোরেই সরে পড়ল। রোদ আর কোনো কথা না বলে শুয়ে পড়ল। কপালে হাত দিয়ে উপরের দিকে তাকিয়ে থাকে। আবার মাহির দিকে তাকায়। মাহি শীতে থরথর করে কাঁপছে। কি করবে বুঝতে পারছে না। বিছানা দিয়ে নামার জন্য পা নামিয়ে আবারও তুলে ফেলে। না না, কি করছি এসব?
সি, মোহনার যে বিছানা আমি কাউকে শোয়ার অধিকার দিব না। কথাটা বলে বিছানার উপর শুয়ে পড়ল। সকালে সূর্যের আলো চোখে পড়তে ঘুম ভেঙে যায় মাহির। শোয়া থেকে উঠে বসলো। শরীরটা বেশ খারাপ লাগছে, গায়ে জ্বর জ্বর ভাব। তবুও কোনোভাবে উঠে ওয়াশরুমে ঢুকলো। ফ্রেশ হয়ে বেরিয়ে এসে রান্নাঘরে ঢুকলো। রোদের মা নাস্তা তৈরি করছে। মাকে দেখে মাথায় কাপড় দিয়ে বলে, আসসালামু আলাইকুম মা। ওয়ালাইকুম আসসালাম। কিরে মাহি, তুই এত তাড়াতাড়ি উঠলি যে? শরীর খারাপ করছে নাকি? না মা, আমি ঠিক আছি, তবে একটু জ্বর জ্বর ভাব। কি বলিস? বলে মাহির কপালে হাত দিল। এই রে মাহি, তুই এক্ষুনি যা, আর রুমে গিয়ে বিশ্রাম নেই। না মা, আমি ঠিক আছি তো। না, তুই একদমই ঠিক নেই। আচ্ছা মা, আমি কিছুক্ষণ থাকি, তারপর না হয়। বুঝলাম। তুই একদমই রোদের মতো, যেটা বলবি সেটাই করবি। ঠিক আছে, নাস্তা বানানো প্রায় শেষ। টেবিলে নাস্তা সাজাচ্ছে মাহি। চোখে মুখে ঘুমের গোড় এখনও কাটেনি। একটানা কয়েকদিন না ঘুমানোর কারণে চোখ দুটো জ্বলছে। রোদ রেডি হয়ে ডাইনিং টেবিলের কাছে এসে চেয়ার টেনে বসলো। মা, মা তাড়াতাড়ি নাস্তা দিয়ে যাও। মাহি প্লেটে করে নাস্তা বেড়ে দিল রোদের সামনে। দেখেও না দেখার বান করে অন্যদিকে তাকাই। মাহি বুঝতে পারে সে বেড়ে দেওয়াতে সে খাবে না। রান্নাঘর থেকে রোদের মা দৌড়ে আসেন। কি হয়েছে রোদ? নাস্তা দাও মা। নাস্তা তো দেওয়াই আছে, খেয়ে নিলেই তো হয়। আমি তোমার হাতেরটা খাবো, অন্য কারো হাতেরটা খাবো না। রোদের মা মাহির দিকে তাকায়। রোদ, এটা কী ধরনের বেয়াদবি? হ্যাঁ, মাহি কি বাহিরের লোক নাকি? তোর বিয়ে করা বউও, তার হাতে খেতে সমস্যা কোথায়? আমি এই বিয়ে মানি না মা। আমি তো বিয়ে করতে চাইনি, তাহলে তুমি জোর করে কেন করতে বাধ্য করলে? তুমি আমার লাইফটাই নষ্ট করে দিয়েছ। এর জন্য আমি তোমাকে কোনো দিনও ক্ষমা করতে পারবো না। রোদ, দমকে সুরে রোদের মা বলছে। আমাকে দমক দিয়ে কোনো লাভ নেই মা। তুমি আমাকে যা বলবে আমি শুনবো, কিন্তু এই মেয়েকে আমি আমার বউয়ের অধিকার দিতে পারবো না। তাছাড়া এর কি যোগ্যতা আছে রোদ চৌধুরীর বউ হওয়ার? কথাটা বলেই টেবিল ছেড়ে উঠে যেতে নিলে, কিরে রোদ, খাবি না? না, আমার পেট ভরে গেছে। প্লিজ বাবা, আয় না, খেয়ে যা। এভাবে অনিয়ম করলে তো শরীর খারাপ হয়ে যাবে তো। দোয়া করো মা, আমার যাতে খুব দ্রুত মৃত্যু হয়। কথাটা বলে চলে গেল রোদ। রোদের মুখে এমন কথা শুনে খুব কষ্ট পেল রোদের মা। মাহি গিয়ে রোদের মায়ের কাঁধে হাত দিয়ে মাহিকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলেন। মারে, তুই আমাকে ক্ষমা করে দিস। যদি আমি মরে যাই তাহলে মন্দ বলিস না। মা এভাবে কেন বলছেন? আপনি যদি এভাবে বলেন তাহলে আমি কোথায় যাব? মাহিও মাকে জড়িয়ে ধরে চোখে জল ছেড়ে দিল। ভাবছে জীবনে কোনোদিনও সুখের দেখা পেল না, আর ভবিষ্যতেও সে পাবে না। বিকেল গড়িয়ে গেছে। সূর্য পশ্চিম আকাশে প্রায় ডুবো ডুবো। মাহি ছাদের এক কোণে এখনো বসে আছে। মনের ভিতরটা কষ্টে পুড়ে ছাই হয়ে যাচ্ছে। ভাবনার অতল গভীরে সমুদ্র ভাবতে ভাবতে গভীর থেকে গভীরতরে চলে যাচ্ছে সে। বিয়ে হওয়ার পরে শ্বশুরবাড়িতে ঢুকে সে বিস্মিত হয়ে যায়। বিয়ের প্রথম রাতে স্বামীর হাতের মার। কত স্বপ্ন বনেছিল মনের ভিতরে, সমস্ত কিছু এক ধাক্কায় দুমড়ে মুচড়ে গেল। বিয়েটার নামমাত্র শুধু বিয়ের। এখন পর্যন্ত স্বামীর বিছানায় জায়গা পায়নি। উল্টো আরও শুনতে হলো প্রথম স্ত্রীকে সে কোনোদিন বলতে পারবে না। এমন কথা কোনো স্ত্রী মেনে নিতে পারবে না, হোক না সে দ্বিতীয় স্ত্রী। তাহলে তার জীবনে কি হবে? একেবারে স্বচ্ছ কাচের মতোই পরিষ্কার। অতীত জীবনে সহজ সহস্র স্মৃতি এসে চোখের সামনে পারছে। মনে পড়ে গেলেও এই তো সেদিন আরমান নিজের হাতে পরিয়ে দিয়েছিল এঙ্গেজমেন্টের আংটি। যখন মাহি বুঝতে শিখেছে তখন থেকে অত্যাচার সহ্য করে এসেছে তার সৎ মায়ের। খিদে পেলেও খাবার দিত না, শুধু বলেই বেড়াতো সারাদিন শুধু খাওয়া ছাড়া কোনো কথা নেই। এত খাই খাই করলে তো পুরো পরিবারটাকেই খেয়ে ফেলবি। জন্মের সময় তো নিজের মাকে খেয়ে এসেছিস, তবুও মন ভরেনি যখন এসেছিস আমাকে খেতে? এমন কোনোদিনও যে অলক্ষী কথাটা না শুনেছে। ওই বাড়ির প্রতিটি কদমে কদমে রয়েছে মাহির হাতের স্পর্শ, কত হাজারো স্মৃতি বিজড়িত ঘটনা। হঠাৎই ভাবনার মাঝে রোদের মা এসে পাশে দাঁড়ায়। শব্দ শুনে মাহি তাকালো, দেখলো মায়ের কোলে ছোট মেয়ে মেহেতা। মেহেতাকে নিয়ে এলেন যে। মাহি, তুই সন্ধ্যাবেলা ছাদে একা একা বসে আছিস কেন? চল নিচে চল। এমনি মা। মায়ের কণ্ঠে এরকম অন্যরকম সুর, ঠিক যেন স্নেহ মিশ্রিত কণ্ঠে বলল, মাহি তোর কী হয়েছে? কিছু বলবি? মাহি নেতিবাচক মাথা নেড়ে ছোট্ট শব্দে বলল, না কিছু হয়নি। রোদের মা মাহির পাশে গিয়ে বসে কাঁধে হাত রেখে বলে, মারে, 3টে সন্তানের মা আমি, আর চুলগুলো কিন্তু এমনি এমনি ফেঁকে যায়নি। তুই কিছু হয়নি বলবি, আমি মেনে নিব। সবার চোখ পাকি দেওয়া যায় কিন্তু মায়ের চোখ না। তুই সকালে রোদের কথাটা শুনে কষ্ট পেয়েছিস তাই না? মা, তোকে একটা কথা বলবো। মাহি ঠোঁটের কোণে আংশিক হাসি এনে বলল, আপনি একটা কেন 5টা বলেন, কোনো সমস্যা নেই। মেহেতাকে মাহির কোলে দিয়ে বলল, এই ছোট্ট বাচ্চাটার মা কিন্তু তুই।
আর এই কথাটা কখনো বলে যাস না। মানছি যে এটা আমার অন্যায় হচ্ছে তোকে জোর করে এত বড় দায়িত্বটা চাপিয়ে দেওয়া, কিন্তু কি করব বল। আমি আজ ভীষণ অসহায়। আমি জানি তোর ভিতরে এমন প্রতিভা আছে যেটা খুব কম মেয়ের মধ্যেই থাকে। একটু থেমে গিয়ে মাহি বলল, মা আমি কি এত বড় দায়িত্ব নিতে পারবো? ইনশাল্লাহ পারবি। মাহি নিশ্চুপ হয়ে আছে। মাহি আবার নিচে চল নাস্তা করবি। আচ্ছা। মেহেতাকে কোলে নিয়ে ছাদ থেকে নিচে নামলো মাহি। মেহেতাকে কোলে নিয়েই নিজের রুমে ঢুকে বিছানার উপরে বসলো। মাহি একদিন মেহেতার দিকে তাকিয়ে আছে। মেহেতা ছোট ছোট হাত পাগুলো নাড়াচাড়া করছে আর একটু পর পর হেসে উঠছে। মেহেতার হাসি দেখেও মাহিও নিজেকে আটকে রাখতে পারেনি। খিলখিল করে মাহিও হাসতে থাকে। দরজার পাশে দাঁড়িয়ে রোদেন মা সমস্ত ঘটনা দেখে ভীষণ খুশি হলো। দুহাত দিয়ে চোখের কোণে আসা জলটা মুছে নিয়ে ভিতরে ঢুকলো। অফিসে বসে রোদের চোখের সামনে মাহির মায়া পড়া মুখটা বেশি উঠছে। কিন্তু কেন? তার মানে কি সেই মাহির প্রতি দুর্বল হয়ে যাচ্ছে? না না, এমনটা হতে পারে না। মোহনার স্মৃতি সে কিছুতেই বলতে পারবে না। মেহেতাকে নিয়ে তার সমস্ত আশা ভরসা। কোনো রকমে অফিস করে বাসায় ফিরল রোদ। মাথাটা সে দুপুর থেকে ব্যথা করছে। মনে মনে মাহির কথা ভাবছে। নিজের রুমে ঢুকে দেখে মাহি ড্রেসিং টেবিলের আয়নার সামনে বসে চুল আঁচড়াচ্ছে। মাহির চুলগুলো ঘন কালো লম্বা, আর এমন চুল সবসময় রোদকে আকর্ষণ করে। রোদ আয়নার ভিতর থেকে দেখতে পায় মাহিকে। হঠাৎই দুজনের চোখ দুজনের দিকে পড়তে লজ্জা মাথা নিচু করে তাকায় মাহি। রোদ বুঝতে পেরে ড্রেস চেঞ্জ করার জন্য মাহিকে বলে, আমি ড্রেস চেঞ্জ করব, তাই আমার রুম থেকে যদি যেতে তাহলে খুশি হতাম। রোদের মুখটা দেখে ঘুরিয়ে বলল, আচ্ছা আপনার সমস্যাটা কি বলবেন? আপনি ড্রেস চেঞ্জ করলে করবেন, সেটা সরাসরি বললেই পারেন। এভাবে ঘুরিয়ে ফিরিয়ে বলার কারণ কি? কারণ নেই? তাহলে তো ভালোই। এবার কথা না বলে আমার রুম থেকে যাও। যাচ্ছি। মাহি রুম থেকে বেরিয়ে গিয়ে সোফার উপরে বসলো। তারপর টিভি অন করলো। মাহি ভাবছে উনি যে কেমন কিছুই বুঝতে পারছে না। ড্রেস চেঞ্জ করবে তাও তো ওয়াশরুমে ঢুকে করলেই তো পারে। এই কয়েকদিন তো তাই করতো। আজ আবার নতুন করে নাটক শুরু করেছে। আসল কথা হলো মেয়ে মানুষ দেখলে আর নিজেকে সামলাতে পারে না, তাই সবসময় কথা বলার ফন্দি খুঁজতে থাকে। এই শোনো। জি। আমার জন্য এক কাপ হট কফি বানিয়ে দিবে, মাথাটা বড্ড ব্যথা করছে। ঠিক আছে, আপনি গিয়ে রেস্ট নিন, আমি এক্ষুনি আসছি। মাহি টিভি অফ করে রান্নাঘরে ঢুকলো। কফি বানিয়ে মগ ভর্তি করে রোদের রুমে ঢুকলো। রোদ মাথাটা চেপে ধরে বসে আছে। মগটা রোদের দিকে বাড়িয়ে দিয়ে এই নিন আপনার হট কফি। মাহি দিকে তাকিয়ে কফির মগে চুমুক দিল। মাশাল্লাহ, কফিটা তো একদম রেস্টুরেন্টের মতো হয়েছে। থ্যাঙ্কস এত ভালো কফি বানিয়ে খাওয়ার জন্য। সকালে তো নাস্তা দিলে ইনসাল্ট করে কথা বললেন না, কিন্তু কিভাবে সম্ভব এটা? আসলে একদিন শুনেছি পুরুষ মানুষ নাকি একটু পরপর রং বদলায়। যাকে ভালোই লাগে না তার হাতের কফি খেতে পারে, তাতে সমস্যা নেই, কিন্তু নাস্তা বেড়ে দেওয়াতে কি এমন ক্ষতি হয়েছিল যার জন্য সে খায়নি? যাক, এত কিছুর বাবার সময় নেই। কফির মগটা মাহির হাতে তুলে দিয়ে পলক্ষীনভাবে মাহির দিকে তাকিয়ে থাকে। মনে মনে মাহির বিরক্ত লাগছিল রোদের এভাবে তাকিয়ে থাকা দেখে। পরদিন সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে রান্নাঘরে ঢুকলো মাহি। মাহি নাস্তা বানিয়ে রোদের জন্য রুমে নিয়ে আসে। এসে দেখে সে এখনও ঘুমাচ্ছে। বিছানার কাছে গিয়ে নাস্তার ট্রেটা টেবিলের উপর রেখে রোদকে ডাক দিল, এই যে শুনুন, আপনার অফিসে যাওয়ার সময় হয়ে গেছে, তাড়াতাড়ি উঠেন, তারপর নাস্তা করে অফিসে যাবেন। বিছানার উপরে আড়মোড়া দিয়ে মাহির দিকে তাকায়। কি হয়েছে? এত তাড়াতাড়ি ডাকছো কেন? এত তাড়াতাড়ি কোথায়? ঘড়ির দিকে তাকিয়ে দেখেন কয়টা বাজে। আধো আধো চোখে ঘড়ির দিকে তাকিয়ে দেখে 8:30 বাজতে চলেছে। শোয়া থেকে এক লাফ দিয়ে বিছানার উপরে বসলো। এত বেজে গেছে, তুমি আগে উঠাবে না? আপনি তো এখনই উঠতে চাননি, তাহলে আরও আগে কিভাবে উঠাবো? মুখটা ভাগিয়ে বলে, ঠিক আছে, আমারটা আমি নিজেই উঠতে পারবো। আমি কি বারণ করেছি নাকি? আমি তো কিছু বলিনি যে তুমি বারণ করেছ। ঠিক আছে, আবার ফ্রেশ হন। আচ্ছা যাচ্ছি। রোদ ওয়াশরুমে ঢুকলে মাহি গিয়ে বিছানার উপরে বসলো। একদম ভালো লাগছে না তার। কেমন যে করছে মনের ভিতরে সেটা সে নিজেও জানে না। রোদ ওয়াশরুম থেকে বেরিয়ে আরশোকে মাহির দিকে তাকাচ্ছে। মাহি জানালা ধরে বাহিরের দিকে তাকিয়ে আছে। চুলগুলো বাতাসে উঠছে, তাই হাত দিয়ে চুলগুলো সরিয়ে দিচ্ছে বারবার। এদিকে রোদও মাহির দিকে অপলকভাবে তাকিয়ে হাসছে। রোদের দিকে চোখ পড়তেই মাথায় ওড়নাটা টেনে দিল। হঠাৎ করে রোদের এইভাবে তাকিয়ে থাকাটা তার কাছে তেমন সুবিধা মনে করছে না। মাহি রুম থেকে বেরিয়ে যাওয়ার জন্য পা বাড়াবে, তখনই রোদ ডাক দিল। মুখটা ফিরিয়ে রোদের দিকে তাকিয়ে বলে, জি, কিছু বলবেন? তাহলে বলে ফেলুন। বলছিলাম যে তোমাকে বিয়ে করে তো এখন পর্যন্ত কোনো কাপড় চোপড় কিনে দেয়নি, তাই ভাবছিলাম বিকেলে তোমাকে নিয়ে শপিং করতে বের হব। রোদের মুখে এমন কথা শুনে বুকের ভিতরে ডোক গিলল মাহি। আপনি কি বললেন? কথাটা যদি আবার বলতেন। ব্রু কপাল একত্র করে বলছে,
আমি কি কথাটা আসতে বলেছি যে তুমি শুনতে পাওনি? মাহি ঠোঁটের উপরে ঠোঁট চেপে মুচকি হেসে বলল, আসলে এরকম কিছু না। আমি কথাটা শুনেছি, কিন্তু আমার কিছুতেই বিশ্বাস হচ্ছে না যে আপনি আমাকে নিয়ে শপিং করতে বের হবেন। মনে হচ্ছে আমি স্বপ্নে দেখছি। মাহি, এত খুশি হওয়ার কোনো কারণ নেই। তুমি তো বাসা থেকে তেমন কোনো ড্রেস নিয়ে আসোনি। তার উপরে তোমার কান এবং গলায়ও কোনো স্বর্ণের জিনিস নেই। এখন যদি আমার কোনো পরিচিত কেউ এসে পড়ে, তখন তো তোমাকে দেখতে চাইবে, আর তুমিও যাবে তাদের সাথে দেখা করতে। তখন তোমাকে এই অবস্থা দেখলে তাদের ভিতরে কী ধারণা জন্ম নিবে একটু ভেবে দেখেছ? আপনি কি আমাকে করুণা করছেন? আমার বাবার বাড়ির অবস্থা যেমন, তারা ঠিক তেমনিভাবে আমাকে সাজিয়ে দিয়েছে। আর শোনেন, এসব স্বর্ণের প্রতি আমার কখনো লোভ ছিল না। ছোটবেলা থেকে জীবনের সাথে লড়াই করে বড় হয়েছি, তাই সব কিছুর অভ্যাস আমার আছে। আর আমার চিন্তা আপনাকে করতেও হবে না। আমি নিজের চিন্তা নিজেই করতে পারবো। মাহি, আমি বিকেল 6টার দিকে আসবো, আর এসে যেন দেখি তুমি রেডি হয়ে আসো। আমার যেন ওয়েট করতে না হয়। আর আমি যেটা বলি সেটাই কিন্তু করি, কথাটা যেন মনে থাকে। রোদ বেরিয়ে যেতে নিলে মাহি পিছন থেকে ডাক দিল। রোদ মাহির দিকে তাকিয়ে বলে, ডাকলে যে কিছু বলবে? আমি যেতে পারি, তবে একটা শর্ত আছে। কী শর্ত? কালকে আমাকে বাবার বাসায় দিয়ে আসতে হবে। মনটা চটপট করছে তাদেরকে দেখার জন্য। হুম। রোদ চলে গেলে মাথার ভিতরে শুধু একটা কথাই ঘুরপাক খাচ্ছে, পুরুষ মানুষ কি সবাই এক? বিয়ের প্রথম রাত থেকে যে ব্যবহার করে আসছে, আজ হঠাৎ করে এত ভালো হয়ে গেল কিভাবে? এটা কিন্তু কিভাবে সম্ভব? রোদের মা মাহিকে ডাকতে এলো। মাহি, নাস্তা করতে টেবিলে আয়। জি মা, একটু পরে আসছি। একটু পরে না, এক্ষুনি আয়, কারণ নাস্তা ঠান্ডা হয়ে গেলে খেতে ভালো লাগবে না। আচ্ছা ঠিক আছে। মায়ের পিছু পিছু নাস্তার টেবিলে গেল মাহি। টেবিলে আগে থেকে রোদ বসে আছে। মাহিকে দেখে পাশের চেয়ার টেনে দিল। মাহি তো পুরোই অবাক। কি হচ্ছে এসব? স্বপ্ন দেখছে না তো? রোদ তাকে বসার জন্য চেয়ার টেনে দিল। রোদের মা বিষয়টা বুঝতে পেরে আসি বলেই চলে যায়। মাহি রোদের পাশে গিয়ে বসলো। মাহি টেবিলের উপর হাত রেখে অন্যদিকে তাকিয়ে আছে। মাহি, নাস্তা বেড়ে দাও, না হলে দেরি হয়ে যাবে। আমতা আমতা করে বলছে, ঠিক আছে। প্লেটে করে নাস্তা বেড়ে রোদের সামনে দিল। তোমারটা বাড়বে না? আপনি খেয়ে নিন, আমি পরে খাবো। পরে খাবে কেন? এক্ষুনি খাও। হুম। মাহি তো থ মেরে বসে আছে, মুখ দিয়ে কোনো কথাই বলছে না। কি হলো, খাবার খাচ্ছ না কেন? মাহি কিছু বুঝতে পারে না। তারপর নাস্তা খেয়ে উঠে তাড়াতাড়ি করে নিজের রুমে ঢুকলো। কিছুক্ষণ পরে রোদ রুমে ঢুকে আলমারি খুলে শার্ট বের করে। শার্টের হাতা কাচাতে কাচাতে বলল, আমি অফিসে যাচ্ছি, ফিরে এসে তোমাকে নিয়ে মার্কেটে যাব। মাথাটা নাড়িয়ে হ্যাঁ সম্বোধন করলো মাহি। রোদ চলে গেলে রোদের মা মাহির রুমে ঢুকলো। মাকে দেখে মাথার ওড়নাটা টেনে দিয়ে সামনের দিকে এগিয়ে এলো। মা, নাস্তা করেছেন? না, করিনি, একটু পর করব। একটু পরে কেন? এখন করে নিলেই তো পারেন। দেরিতে নাস্তা করলে তো গ্যাস্ট্রিকের সমস্যা করবে। না, করবে না। মাহি, রোদকে দেখে তো অনেকটা পরিবর্তন লাগছে আজ। এত মাস পরে আজকে রোদের মুখে হাসি দেখে সত্যি আমি আনন্দিত। আমিও অনেক অবাক হয়ে গেছি। প্রথম দিনের ব্যবহারের সাথে আজকের ব্যবহারের কোনো মিল নেই। তাই তো দেখছি। আর এসব কিছু তোর জন্যই সম্ভব হলো। কলি এসে দরজায় টোকা দিয়ে বলে, আম্মা, আপামনি ঘুম থেকে উঠেছে। তুই যা, আমি এক্ষুনি আসছি। আমি যাচ্ছি মা, আপনি থাকেন এখানে। মাহির মুখের দিকে তাকিয়ে থেকে রোদের মা কি শুনছে সে নিজের চোখকে যেন বিশ্বাস করাতে পারছে না। মাহি আজ নিজে থেকে মেহেতার কাছে যাওয়ার কথা বলছে। মাহির রুম থেকে বেরিয়ে মেহেতার রুমে ঢুকলো। মেহেতাকে কোলে করে বিছানার উপরে বসালো। মেহেতা হাত পা ছড়িয়ে ছিটিয়ে হাসছে। হাত পাগুলো একদম ছোট ছোট, দেখলে আদর করতে ইচ্ছে করে। মাহি মেহেতার নাকের সাথে নাক বসে দিয়ে বলে, দেখতে তো মাশাল্লাহ। কোলে রুমে ঢুকে মাহির হাতে দুধের ফিটারটা দিয়ে বলে, এই ডোরে খাওয়াইয়া দেন, ক্ষুধা লাগছে মনে হয়, তাই তো ঘুম ভেঙে গেছে। কোলের হাত থেকে ফিটারের বোতলটা নিয়ে হাতে মেহেতার মুখে দিতে চষে চষে পুরো বোতলটাই খেয়ে নিল। মাহি তো পুরোই অবাক। মেহেতার পেটে এত খিদে পেয়েছিল ভাবতেই কষ্ট লাগছে। খাওয়া শেষ হলো। কোলের কোলে মেহেতাকে দিয়ে মাহি চলে গেল। রুমে ঢুকে মোবাইলটা হাতে নিয়ে ড্রেসিং টেবিলের উপরে রাখলো। তারপর গিয়ে ওয়াশরুমে ঢুকে শাওয়ার নিয়ে বেরিয়ে এসে ভিজা টাওয়ালটা বেলকনিতে মেলে দিয়ে চেয়ার টেনে বসলো। হঠাৎ করে মোবাইলটা বেজে উঠেছে। বসা ছেড়ে উঠে ফোনটা হাতে নিয়ে দেখে আরিতার নাম্বার। কলটা রিসিভ করে। আসসালামু আলাইকুম, কেমন আছিস? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ। তুই? আলহামদুলিল্লাহ। মাহি, আরমান এখন সুস্থ হয়েছে। গতকালকে হসপিটাল থেকে রিলিজ হলে বিকেলে বাসায় এসেছে। আমি সন্ধ্যার পরে আরমান ভাইয়ের বাসায় গিয়েছিলাম। আমাকে দেখেই কেঁদে দিল। তোর বিয়ের কথা শুনে সে এতটাই কষ্ট পেয়েছে, সারাটা দিন মনমরা হয়ে পড়ে থাকে। কিছুতেই মানতে পারছে না তার মাহি অন্য কারোর ঘরের বউ হয়ে গেছে। সে খুব বিশ্বাস করতো, কিন্তু তোর বিয়েটাকে সে ধোঁকা মনে করেছে।
আমাকে শুধু এটাই বলেছে, আরিতা, মাহির জন্য আমি কী না করেছি, কিন্তু আমাকে এই অবস্থায় রেখে কি করে সে লাল বেনারসি শাড়ি পরে অন্যের ঘরের বউ হয়ে সংসার করছে। আমাকে একটিবারও মাহি জিজ্ঞেস করতে ইচ্ছে করছে না আমাকে ছেড়ে অন্যের ঘরে কি খুব সুখে আছে? খুব জানতে ইচ্ছে করছে। আরিতার মুখে আরমানের কথাগুলো শুনে চোখ দুটো জ্বলছে। বহু কষ্টে বলল, আরিতা, তুই চুপ করেছিলি কেন? তুই কি জানিস না আমি কি ইচ্ছে করে বিয়েটা করেছি? এই বিয়েটা আমার ইচ্ছের বিরুদ্ধে জোর করে দিয়েছে। আমি আইমানকে কোনো দিনও বলতে পারবো না। আরমানের ভালোবাসার আমার প্রতিটা শিরায় শিরায় বয়ে বেড়াচ্ছে। আমি এখন অন্যের ঘরের বউ, কিন্তু আরমানকে আমি সে ছোট্টবেলা থেকে নিজের স্বামী হিসেবে মেনে নিয়েছি। আরমানের জায়গাটা কেউ কখনো নিতে পারবে না। কথাগুলো বলতে বলতে তার চোখের পানি ছেড়ে দিল। আরিতে, এখন রাখছি, আবার পরে কথা বলবো। কলটা কেটে মোবাইলটা জোরে বিছানার উপর ছুঁড়ে মারল। তারপর হু হু করে কাঁদতে লাগলো। মাহির হার্টবিট প্রচণ্ড পরিমাণে বেড়ে গেছে। স্তব্ধ হয়ে যায়। মাথাটা প্রথমে চক্কর দিয়ে ওঠে। মনে হয় এখন যদি সে কেঁদে না ফেলতো তাহলে বুক ফেটে মারাই যেত। মনের ভিতরে খসখসানি শুরু হয়ে গেল। আরমান তাকে কি করে ভুল বুঝলো ভাবতেই পারছে না। দুপুর গড়িয়ে বিকেল হয়ে এলো। মাহি বিছানা দিয়ে নেমে ওয়াশরুমে ঢুকলো। আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখছে। চোখ দুটো তার ফুলে গেছে। মনের ভিতরটা কষ্টে ফেটে যাচ্ছে। ইচ্ছে করছে চিৎকার দিয়ে কাঁদতে। ভাবছে আরমান কি সত্যি তাকে ভুল বুঝেছে? আরমানের চোখে মুখে এখন ওর প্রতি অজস্র ঘৃণা জন্মে গেছে। খুব কষ্ট লাগছে শ্বাস নিতে। মনে হচ্ছে কে যেন তার গলাটা চেপে ধরেছে শক্ত হাতে। এতটা যন্ত্রণা মেনে নেওয়া কিছুতেই সম্ভব না। ভুলটা ভেঙে দেওয়া উচিত ওকে। কিছুক্ষণ জানালার গ্রিল ধরে দাঁড়িয়ে আছে। একটু বাদে রোদের মা রুমে এসে মাহিকে একাকী জানালার কাছে দাঁড়িয়ে থাকতে দেখে কাঁধে হাত দিতে মুখটা ঘুরিয়ে মায়ের দিকে তাকায়। কিছুক্ষণ মাহির চোখের দিকে তাকিয়ে থেকে হতভম্ব হয়ে যায় রোদের মা। মাহি, তোর কি মন খারাপ? কিছু হয়েছে? আমতা আমতা করে চোখ দুটো মুছে বলে, কিছু হয়নি মা, তবে তবে কি? বাবাকে দেখতে ইচ্ছা করছে। বেশ তো, রোদ আসলে ওকে বলে দিব তোকে নিয়ে যেন তোর বাবার সাথে দেখা করিয়ে আনে। জোরে দীর্ঘ একটা নিঃশ্বাস ছেড়ে বলে, ঠিক আছে মা। মাহি, জি মা। রোদ কখন আসবে কিছু বলেছে? তিনি বলেছিল সন্ধ্যা 6টার দিকে বাসায় আসবে। আমাকে নিয়ে নাকি মার্কেট করতে বের হবে। তাই? হুম। যাক, আলহামদুলিল্লাহ, শুনে খুশি হলাম। বরফ গলতে শুরু করেছে। কিছু বলেছেন মা? না, বলছিলাম যে তাহলে তুই রেডি হয়ে থাক, 6টা তো বাজতে চলেছে। জি মা। আচ্ছা, তুই কি পরবি? 3 পিস শাড়ি পরে গেলে হয় না? আমার তো বিয়ের শাড়ি আছে, আর সেটা পরে তো আর মার্কেটে যাওয়া যাবে না। একটু ওয়েট কর, আমি আসছি। মা চলে গেলে মাহি ড্রেসিং টেবিলের সামনে গিয়ে টুলের উপর বসলো। চুলগুলো ছেড়ে দিয়ে আয়নার সামনে নিজেকে দেখছে। এই কয়েকদিনে চুলের প্রতি কোনো যত্ন না নেওয়ার কারণে চুলগুলো সব রুক্ষ হয়ে গেছে। এমনিতে মাহির কোমর পর্যন্ত চুল, তার উপরে চুলগুলো অনেক সুন্দর। আমার সবসময় বলতো, মাহি, তোমার চুলের গন্ধে আমি দিশেহারা হয়ে যাই। কিন্তু হঠাৎ তার কেমন জানি খারাপ লাগছে। সে এটা কী ভাবছে? বর্তমানে সে রোদের বিয়ে করা স্ত্রী, আর এই অবস্থায় তার মুখে পরপুরুষের নাম আনাটাও পাপ। বিয়েটা যেভাবে হোক না কেন, এখন রোদই তার সব কিছু। রোদের মা এসে শাড়িটা মাহির হাতে ধরিয়ে দিয়ে বলে, মাহি, এই শাড়িটা পর দেখবি তোকে দারুণ মানাবে, আর রোদ তোর উপর থেকে চোখই ফেরাতে পারবে না। মায়ের মুখের এমন কথা শুনে মাহি তো বাকরুদ্ধ হয়ে যায়। শাড়িটা রেখে রোদের মা রুম থেকে চলে গেল। মাহি শাড়িটা হাতের উপর নিয়ে নাড়াচাড়া করছে আর দেখছে। শাড়িটা অনেক সুন্দর, আকাশি রঙের উপর গোল্ডেন কম্বিনেশনের জামদানি। আসলটা বুকের একপাশে রেখে আয়নার সামনে বসে নিজেই দেখছে। সন্ধ্যা 6টার দিকে কলিং বেল বাজলো। মাহি বুঝতে পারলো এই বুঝি রোদ এসে গেছে, কিন্তু সে তো এখনও রেডি হয়নি। রোদ রুমে এসে মাহিকে দেখে বলে, কি হলো, তুমি এখনও রেডি হওনি যে? 10 মিনিট সময় দিন, আমি এক্ষুনি রেডি হয়ে আসছি। ওকে, আমি বাইরে ওয়েট করছি, তুমি রেডি হয়ে বাইরে আসো। ঠিক আছে। মাহি রেডি হয়ে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখছে। চুলগুলো কি ছেড়ে দিবে নাকি বেঁধে রাখবে বুঝতে পারছে না। চোখের নিচে হালকা করে কাজল দিল, ঠোঁটে হালকা করে লিপস্টিক লাগালো। অনেক ভেবেচিন্তে চুলগুলোকে খোপা করলো। সম্পূর্ণ রেডি হয়ে আয়নার সামনে দাঁড়ালো। কি দেখছে সে? আজ নিজেকে নিজের কাছে ভালো লাগছে। রোদ আবারও রুমে চলে আসে। রুমে ঢুকতেই থ মেরে থমকে দাঁড়ায়। কি দেখছে এসব? আয়নার ভিতর থেকে রোদকে দেখে সামনের দিকে তাকায় মাহি। মাহিকে দেখে রোদের চোখ কপালে উঠল। এক রাতের ভিতরে এত সুন্দরী কিভাবে হয়ে গেল? নিজের চোখকে বিশ্বাসই করাতে পারছে না। মাহিকে ঠিক যেন অপসরের মতো লাগছে। কিছুতেই চোখ ফেরাতে পারছে না। না না, কি করছে সে? মাহির দিকে এভাবে তাকানোর কোনো মানে নেই। কিন্তু মাহিকে দেখলে সে অস্থির হয়ে পড়ে। কেন এই অস্থিরতা? কোনো কারণ খুঁজে বের করতে পারছে না। অনেক কষ্টে নিজেকে সামলে বলে, মাহি, তুমি যাওয়ার জন্য প্রস্তুত?
মাহি আবার রোদের দিকে তাকালো। রোদও মাহির দিকে তাকিয়ে আছে। রোদের তাকানোতে মাহি যেন লজ্জায় শেষ। রোদের চোখের পলক এখনো পড়ছে না। মাহি তো আর চোখে রোদের দিকে তাকাচ্ছে, লজ্জায় এখন আর তাকাতেই পারছে না। মাহির বুক দুকবুক করছে। কি হচ্ছে এসব? এমন করে তাকিয়ে আসো কেন? আমি কিন্তু রেডি, আপনি যাবেন কখন? ও, তুমি রেডি? হুম, অনেক সময় হলো, চলো এখনই বের হব। মাহি শাড়ির সাথে হিল জুতো পরল। রোদ নিচে হাঁ করে মাহির দিকে তাকিয়ে দাঁড়িয়ে আছে। মাহি নিচে নেমে এলে রোদের মা এসে সামনে দাঁড়ায়। রোদ, মাহিকে নিয়ে কোথায় যাচ্ছিস? আমতা আমতা করে বলে, মা, মাহিকে নিয়ে একটু মার্কেট করতে যাচ্ছি। মাহি তো এক পোশাকে বাবার বাড়ি ছেড়ে আমাদের বাসায় এসেছে, তাই ভাবলাম কিছু ড্রেস কিনে দেওয়া উচিত। তা ঠিক বলেছিস, বিয়েটা তো খুব তাড়াহুড়ো করে হয়েছে, মাহিকে তেমন কিছু দিতে পারেনি, তাই সিদ্ধান্ত নিয়েছে আজকে মাহিকে সাথে করে নিয়ে প্রয়োজনীয় জিনিসগুলো কিনে দিব। ঠিক আছে, তাহলে তাই কর। রোদ নিচে গিয়ে গাড়ি বের করে দাঁড়িয়ে অপেক্ষা করছে মাহির আসার জন্য। একটু পরে মাহি নিচে নামলো। রোদ সেই একই ভঙ্গিতে মাহির দিকে তাকিয়ে আছে। মাহি রোদের কাছাকাছি এগিয়ে গিয়ে পিছনে দরজা খুলতে গেলে রোদ বাদ সাধে। কী করছো মাহি? পিছনে বসছে কেন? সামনের সিটে বসো। সামনের সিটে বসার কোনো প্রয়োজন নেই, আমি পিছনেই বসবো। পিছনের সিটে বসবে মানে কি? আমি কি তোমার ড্রাইভার নাকি যে তুমি পিছনের সিটে বসবে আর আমি সামনের সিটে বসবো? যদি কেউ দেখে ফেলে তাহলে ভাববে আমি তোমার ড্রাইভার, অথচ তুমি যে আমার স্ত্রী সেটা তো কেউ জানবেই না। এই রোদ চৌধুরীর একটা স্ট্যাটাস আছে, আর সেটা আমি কিছুতেই নষ্ট হতে দিব না। চুপ, একটাও কথা বলবে না। আমি যেটা বলছি এই কথাই ফাইনাল। এখন তুমি এসে সামনের সিটে বসবে নাকি আমি টেনে নিয়ে আসবো? সব কিছু কিন্তু বেশি বেশি হয়ে যাচ্ছে। আমার ইচ্ছে আমি যেখানে খুশি বসবো, তাতে আপনার কি এত অ্যালার্জি কেন? হ্যাঁ, আর হ্যাঁ, একটু আগে যেন কি বলছিলেন কেউ দেখলে আপনার স্ত্রী সেটা বুঝবে না? আমি আপনার কোন স্ত্রী না, আমি শুধুমাত্র আপনার বাসায় থাকছি। আমি এ বিয়ে মানি না। এটা কোনো বিয়ে হলো নাকি? বিয়ে হয়নি তো কি হয়েছে? হ্যাঁ হয়তো, কেন হবে না? আমাদের বিয়েতে কি কোনো কিছুর কমতি ছিল? পুরো 5 লাখ টাকা কাবিন করে 4 কালেমা পড়ে তোমাকে বিয়ে করেছি। আমি মানছি আমাদের ভিতরে স্বামী স্ত্রীর সম্পর্ক হয়নি, আরও আদৌ কোনো দিন হবেও না। আপনাকে কি বলে যে ধন্যবাদ দিব বুঝতে পারছি না। আপনি এটা বিয়ে মানেন? এই কথাটা শুনতেও আমার শরীরে রক্ত উঠে যাচ্ছে। কেন জানেন? বিয়ের প্রথম রাতে আপনি আমাকে যে বেদরম মারটাই না মারলেন, সেই গা এখনও শুকায়নি। তার উপর আজ পর্যন্ত আপনার বিছানায় আমার জায়গা হয়নি। তাতে আমার কোনো আফসোস নেই, কারণ সবার জীবনের সব আশা পূরণ হয় না, তাই আমারও হলো না। তবে একটাই আফসোস সারা জীবন থাকবে, আপনি জেনে শুনে আমার লাইফটা নষ্ট করে দিলেন। উত্তরটা কি আপনার কাছে আছে? তাহলে থাকলে দিন। রোদ নিশ্চুপ। মাহি কোনো কথা না বলে গাড়ির দরজা খুলে সামনের সিটে গিয়ে বসলো। গাড়িটা স্টার্ট দিল। খুব জোরে জোরে গাড়ি চালাচ্ছে রোদ। এত জোরে গাড়ি চালাচ্ছেন কেন? অ্যাক্সিডেন্ট করবেন তো? রোদ কোনো উত্তরই দিচ্ছে না। কি হলো? আপনাকে কিছু জিজ্ঞেস করছি, উত্তর দিচ্ছেন না কেন? মাঝপথে হঠাৎ গাড়িটা দাঁড় করিয়ে মাহির হাত দুটো চেপে ধরে। মাহি তো পুরো অবাক হয়ে হাঁ করে তাকিয়ে থাকে। রোদ আচমকায় মাহির ঠোঁটের ভিতরে নিজের ঠোঁট ডুবিয়ে দিল। মাহির শরীরে বিন্দু পরিমাণ জোর পাচ্ছিল না রোদকে সরিয়ে দেওয়ার। গলাটাও শুকিয়ে কাঠ হয়ে যাচ্ছে। একটু পরে রোদ মাহিকে ছেড়ে দিয়ে অনুশোচনায় গাড়ি নিয়ে নেমে বাহিরে দাঁড়িয়ে থাকে। মাহি তো পুরোই অবাক। কি হলো কিছু বুঝতে পারছে না। এমনটা তো হওয়ার কথা ছিল না। তবে কি থেকে কি হয়ে গেল? রোদ বাহিরে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাতের নখ কাটছে। মাহি মাথা নিচু করে তাকিয়ে আছে। কিছুই বুঝতে পারছে না। স্তব্ধ হয়ে জিম দিয়ে বসে আছে। ভাবতে পারছে না রোদ তাকে। মাথায় হঠাৎ করে চিনচিন করে ব্যথা করছে। গলাটা শুকিয়ে কাঠ হয়ে গেছে। ভীষণ পানির পিপাসা পেয়েছে। রোদ লজ্জায় ভিতরেই ঢুকছে না। কিভাবে এমনটা করলো সে? ছিছি, তার মানে সে মোহনাকে বলতে চলেছে? না, এটা হতে পারে না। মাহিকে দেখলে তার ভিতরে পুরুষত্ব জেগে ওঠে। বুকের ভিতরে পুরনো চায়ের চাপা আগুনটা বারবার জ্বলে ওঠে। কেন সে মাহির প্রতি এতটা দুর্বল হয়ে গেল? তার মানে কি মাহির সৌন্দর্যের মোহে পড়ে গেছে সে? রোদ স্বাভাবিক হওয়ার চেষ্টা করছে, কিন্তু কিছুতেই নিজেকে স্থির করতে পারছে না। তবুও নিজেকে সামলে নিয়ে গাড়িতে বসলো। পাশাপাশি বসে আছে দুজনে, কিন্তু কারো মুখেই কথা নেই। মাহি তো মুখ বার করে বাহিরের দিকে তাকিয়ে আছে। শুনশান এলাকা। সন্ধ্যার পরে এখানে তেমন মানুষজনের আনাগোনা হয় না, অথচ রোদ এখানেই এসে গাড়িটা দাঁড় করিয়ে বসে আছে। মেজাজ পুরো গরম হয়ে গেল মাহির। আপনার সমস্যা কি? হ্যাঁ? মুখটা ঘুরিয়ে মাহির দিকে তাকিয়ে বলে, জি, আমাকে বলছো? মুখটা বেঞ্চি কেটে বললে, না, আপনাকে বলছি না। আমার আশেপাশে তো আরও 10জন লোক আছে, তাদেরকে বলছি। আমি কানা? এমা, আপনি যে কানা সেটা জানেন না বুঝি? না, জানি না, কখনো কারো কাছে শুনিনি তো আমি কানা। কখনো শুনেননি, ঠিক আছে, এখন শুনে নিন। কী বলতে চাও তুমি? কী আর বলবো?
একটা কথা বলবো? হ্যাঁ বলো। আমার না গলাটা শুকিয়ে গেছে, যদি পানি খাওয়ার ব্যবস্থা করতেন তাহলে বোধহয় ভালো হতো। গাড়ির ভিতরে বসে বাহিরের দিকে চোখ ঘুরিয়ে বলে, রাস্তা তো একদমই শুনশান, কোনো দোকানপাটও দেখছি না। একটা কাজ করি, গাড়িটা চালিয়ে একটু সামনে গিয়ে খোঁজ করে দেখি কোনো দোকান পাওয়া যায় কিনা। আপনি যেটা ভালো বুঝেন তাই করেন। রোদ গাড়ি স্টার্ট দিল। গাড়িটা আস্তে আস্তে চালাচ্ছে। বেশ কিছু দূর যাওয়ার পরে সামনে একটা খাবারের দোকান পড়লো। এই তো দোকান পেয়ে গেছি, তুমি গাড়িতে বসো, আমি গিয়ে পানি নিয়ে আসছি। আচ্ছা সাবধানে যান। মাহির মুখে কথাটা শোনার পরে কিছুক্ষণ হয়ে থমকে দাঁড়ায় রোদ। স্বপ্ন দেখছে না তো? কি শুনছে এসব? না, এটা কোনো স্বপ্ন না, একদমই বাস্তব। রোদ গাড়ি নিয়ে নেমে দরজাটা লক করে দিয়ে দোকানে গেল। একটু পরে পানির বোতল আর কেক নিয়ে আসলো। গাড়িতে বসে পানির বোতলের মুখটা খুলে দিয়ে বোতলটা মাহির দিকে এগিয়ে ধরে। মাহি তো পুরোই হতবাক হয়ে যায়। রোদে তো মতিগতি একদমই ভালো লাগছে না, মনের ভিতরে কি যেন ঘুরপাক খাচ্ছে। কি হলো, বোতলটা ধরছো না কেন? পানির পিপাসা পেয়েছে নাকি? হুম। রোদের হাত থেকে বোতলটা নিয়ে ঢক ঢক করে খেয়ে নিল পানি। পুরো বোতলটাই খালি করে দিল। রোদ মুখ চেপে ধরে হাসতে লাগলো। হঠাৎ মাহির চোখ রোদের দিকে পড়তে ব্রু কপাল একত্র করে বলে, এত হাসির কি হলো? আপনি কি পানি কখনো খাননি? না মানে 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 করবেন না। পানি এনে খাওয়ানোর জন্য ধন্যবাদ, স্বাগতম। আরও আরও পানি কি খাবে? না। মার্কেট করতে যাবেন নাকি? তাহলে তো প্যাক প্যান করছেন কেন? আপনি তো অনেক বাচাল, একটু সময়ের মধ্যে পুরো বিবিসি নিউজ চ্যানেলের খবর বলে দিচ্ছেন। ছেলেরা যে এত বাচাল হয় আপনাকে না দেখলে বুঝতাম না। কি আমি বাচাল? নতুন জানেন মনে হচ্ছে। রোদার কোনো উত্তর না দিয়ে গাড়ি স্টার্ট দিল। খুব দ্রুতই গাড়ি চালাচ্ছে। কি হলো, এত জোরে গাড়ি চালাচ্ছেন কেন? অ্যাক্সিডেন্ট করবেন তো। রোদ নির্সুপ। ওই যে হ্যালো, আপনাকে বলছি, কথা কি কানা যায় না? সাদে কি আর আপনার নাম কানা রেখেছি? রোদ গাড়ি চালাচ্ছে তো চালাচ্ছে, কোনো উত্তরই দিচ্ছে না। মাহি আর কোনো কথাই বলেনি, চুপচাপ বাইরের দিকে তাকিয়ে আছে। কিছুক্ষণ পরে রোদের গাড়ি এসে মার্কেটের সামনে থামলো। গাড়ি থেকে নেমে মাহি দরজা খুলে দিল। মাহির গাড়ি থেকে নামলো। রোদ মাহির হাত ধরে মার্কেটের ভিতরে ঢুকলো। সবাই তাদের দিকে তাকিয়ে আছে। এই যে রোদ চৌধুরী, হাত ছাড়ুন। কেন? আশ্চর্য তো, সবাই আমাদের দিকে তাকিয়ে আছে আর আপনি কি দেখতে পাচ্ছেন না? তাকিয়ে থাকলে থাকবে, তাদের চোখ দিয়ে দেখছে, তাতে আমি কি করতে পারি? এভাবে মার্কেটের ভিতর হাত ধরে হাঁটলে সবাই সমালোচনা করবে, আপনি কি সেটা জানেন না? মানুষের তো একটাই কাজ, সমালোচনা করা, কিন্তু আমাদের নিয়ে সমালোচনা করার কিছু নেই, কারণ তুমি আমার বিবাহিত স্ত্রী, তাই আমি তোমার হাত ধরে হাঁটতেই পারি। রোদের মুখে স্ত্রী কথাটা শুনে কিছুটা হতভম্ব হয়ে মিনিট পাঁচেক পরে বলে, মানলাম আপনার বিয়ে করা বউ, কিন্তু রাস্তার মানুষগুলো তো আর জানে না যে আমরা বিবাহিত। তারা যেটা দেখবে সেটা নিয়ে সমালোচনা করবে। তাই বলছিলাম কি, শোনো, যদিও বা সমালোচনা করা হয় তাহলে আমাকে নিয়েই তো করবে, তাই না? আর আমি ওর পাল্টা উত্তর দিতে জানি। এখন যেটা বলছি সেটা শোনো। প্রথমে আমরা মার্কেট করব, তারপর ডিনার করে বাসায় ফিরবো। সে পর্যন্ত তুমি তোমার মুখটা অফ রাখবে। হ্যাঁ? চুপ, বলছি না কোনো কথা বলবে না। মাহিকে প্রথমে ঢুকেছে গোল্ডের দোকানে। গোল্ডের দোকানে গিয়ে প্রথমে নেকলেস দেখাচ্ছে মাহিকে। রোদ আগে থেকে নেকলেসের অর্ডার করে রেখেছিল, একদম নিউ কালেকশনের মাল, দেখলেই সবার পছন্দ হবে। তবুও রোদ অপশন রেখেছিল যদি অর্ডার করা নেকলেস মাহির পছন্দ না হয় তাহলে ওটা সহ যেটা পছন্দ করবে সেটাও কিনে দিবে মাহিকে। মাহির মনের ভিতরে কোনো খসখসানি সে রাখবে না। নেকলেসটা মাহির হাতে ধরিয়ে দিয়ে পাশে দাঁড়িয়ে আছে রোদ। মাহি নেকলেসটা নেড়ে চেড়ে দেখছে। মাহির পছন্দ হয়েছে? মুখটা তুলে রোদের দিকে তাকিয়ে বলে, পছন্দ হয়েছে। রোদ মাহির গলায় নেকলেসটা পরিয়ে দিয়ে বলছে, মাশাল্লাহ, তোমাকে দারুণ মানিয়েছে। তারপর রোদ নেকলেসটা প্যাকিং করিয়ে মাহিকে নিয়ে কসমেটিক্সের দোকানে ঢুকলো। কসমেটিক্স কেনা হয়ে গেলে জুতোর দোকান থেকে 2 জোড়া জুতো কিনে সোজা শাড়ির দোকানে ঢুকলো। রোদের পছন্দ মতো বেশ কয়েকটা শাড়ি কিনলো। শাড়ি কেনা শেষ হলে চন্দ্রবিন্দু মার্কেটে গিয়ে টপস, জিন্স, গেঞ্জি, ব্লাউজও কিনলো বাসা এবং বাহিরে পরার জন্য। মাহি কিছুটা সংকোচ বোধ করলো, তেমন কিছু বলেনি। কেনাকাটা শেষ করে রেস্টুরেন্টে ঢুকলো ডিনার করার জন্য। মেনু কার্ড দেখে গ্রিল আর স্পেশাল নান রুটি অর্ডার করলো। দুজনে মুখোমুখি হয়ে বসে আছে। একটু পরে রোদ বলে, মাহি, তোমার কি ড্রেসগুলো পছন্দ হয়েছে? আমি জানি তুমি এসব অভ্যস্ত না, কিন্তু সোসাইটিতে চলতে গেলে স্মার্টভাবেই চলতে হয়, কারণ সব প্রোগ্রামে তো শাড়ি মানায় না। তাই সামাজিকতার কথা চিন্তা করে এসব ড্রেস কিনে দিলাম, যাতে সব জায়গায় তুমি মাথা উঁচু করে চলতে পারো। কেউ জানি বলতে না পারে রোদ চৌধুরীর স্ত্রী খ্যাত গাইয়ে অসামাজিক। আমি কি বলছি বুঝতে পারছো? মাহি কি বলবে বুঝতে পারছে না।
ভাবছে মাহির পরিবেশ আর রোদের পরিবেশের মধ্যে আকাশ পাতাল ব্যবধান। এটা অন্য জগৎ, যার সাথে খাপ খাইয়ে চলতে গেলে শুরুতে অনেক বাধা সৃষ্টি হবে, তবুও নিজেকে মানিয়ে নেওয়ার চেষ্টা করবে। কিছুক্ষণ পরে ওয়েটার খাবার নিয়ে আসলো। মাহি খাবার নিয়ে বসে আছে, এদিকে রোদ খাচ্ছে। রোদ মাহির দিকে তাকালো। এ কি, তুমি খাচ্ছ না কেন? মানে কাঁটা চামচ? রোদের আর বুঝতে বাকি থাকলো না যে মাহি তো গ্রামের মেয়ে, কাঁটা চামচ দিয়ে খাওয়ার অভ্যেস নেই। রোদ চেয়ার টেনে মাহির পাশে গিয়ে বসলো। তারপর কাঁটা চামচ দিয়ে গোশতের পিস কেটে কেটে মাহিকে খাইয়ে দিচ্ছে। মাহিও তৃপ্তি সহকারে খাচ্ছে। খাওয়া শেষ হলে খাবারের বিল পেমেন্ট দিয়ে রেস্টুরেন্ট থেকে বেরিয়ে গাড়িতে বসলো। হঠাৎই রোদ তার ডান হাতটা মাহির হাতের উপর রাখে। চমকে উঠল মাহি। কি হলো, ভয় পেলে নাকি? না। তাহলে আটকে উঠলে যে? এমনি। আচ্ছা। রোদ গাড়ি স্টার্ট দিল। মাহি এক ধ্যানে রোদের মুখের দিকে তাকিয়ে আছে। হঠাৎ করে রোদের প্রতি কেমন জানি মায়া অনুভব করছে মাহি। হয়তো এটাই বিবাহের মজবুত বন্ধন, যার কারণে এমন লাগছে। রোদ মুচকি মুচকি হাসছে। অনেকদিন পর রোদের মুখে হাসি দেখছে। রোদ গাড়ি চালাচ্ছে আর চোখে মাহির দিকে তাকাচ্ছে। মাহি তা বুঝতে পেরে অন্যদিকে তাকিয়ে থাকে। রোদ একটু পরপর আবারও গান গাইছে। কি ব্যাপার, মাথাটা কি তার খারাপ হয়ে গেল নাকি? এত সুখ যে কই পায় আল্লাহই ভালো জানে। মাহি একটা জিজ্ঞেস করব? মুখটা রোদের দিকে ফিরিয়ে বলে, জি বলেন। আচ্ছা, আমাকে তোমার কেমন লাগে? রোদের এমন প্রশ্নে মাহি তো পুরোই যেন শকড হয়ে যায়। আমতা আমতা করে বলে, এটা আবার কেমন ধরনের প্রশ্ন? আমি যেটি জিজ্ঞেস করছি তুমি তারই উত্তর দাও। আসলে আপনাকে আমি কখনো ভালো লাগার মতো করে দেখিনি, তো যতটুকু দেখেছি সেটা অন্যভাবে। তাছাড়া আপনি তো সব দিক থেকেই স্মার্ট, বাবা মায়ের একমাত্র আদরের সন্তান। আপনাকে যে মেয়ে দেখবে সবারই পছন্দ হবে। মাহি, আমি তোমার পছন্দের কথা জানতে চেয়েছি। কে আমাকে পছন্দ করবে না করবে না সেটা দেখার মতো সময় আমার কাছে নেই। দেখুন, আপনাকে আমি কখনো স্বামী হিসেবে মেনে নিতে পারবো না, এটা একদমই সত্যি কথা। মানে? মানে তো সহজ, আমি একজনকে ভালোবাসি, আর তাকে ছাড়া অন্য কাউকে আমার জীবনে কল্পনাও করতে পারবো না। আপনি যেমন আপনার স্ত্রী মোহনাকে ভুলতে পারবেন না, ঠিক তেমনি আমিও আরমানকে ভুলতে পারবো না। মাহির মুখে কথাগুলো শুনে বাকরুদ্ধ হয়ে গেল রোদ। চোখ দুটো বড় বড় করে তাকিয়ে থাকলো মাহির দিকে। মাহির চোখ রোদের দিকে পড়তেই চোখ দুটো নামিয়ে নিল সে। রোদ গাড়ি স্টার্ট দিল। ফুল স্পিডে গাড়ি চালাচ্ছে। 30 মিনিটের পথ 15 মিনিটে শেষ করে বাসার সামনে থামলো রোদের গাড়ি। শপিংয়ের জিনিসপত্র নিয়ে গাড়ি থেকে নামলো। রোদকে দেখে স্বাভাবিক মনে হচ্ছে। রোদ খুবই গম্ভীর একটা মানুষ। অতি সহজে নিজের কষ্টগুলো কারো কাছে শেয়ার করে না। ছোটবেলা থেকেই এমন সে। রোদ বাসায় ঢুকে জিনিসপত্রগুলো ড্রয়িং রুমে রাখলো। মাহি পিছনে পিছনে ঢুকলো। রোদ মাহিকে দেখে নিজের রুমে চলে গেল। মাহি সোফার উপরে বসে। রোদকে এমন কথাগুলো বলার পরে নিজের কাছে ভীষণ খারাপ লাগছে। রোদকে যে কথাগুলো বলেছে সম্পূর্ণটাই মিথ্যে ছিল। যেদিন রোদের সাথে মাহির বিয়েটা হয় সেই দিনই সে আরমানের ভালোবাসাকে কবর দিয়ে এসেছে। বিয়েটা কোনো ছেলে খেলা না। যেভাবে হোক রোদের সাথে তার এই বিয়েটা হয়েছে। হয়তো এটাই আল্লাহর ইচ্ছে ছিল। প্রতিটা মেয়ের বিয়ের পরে স্বামী একমাত্র ভরসা, যাকে ঘিরে তার সব কিছু জল্পনা কল্পনা থাকে। রোদের মা এসে মাহিকে সোফার উপরে বসে থাকতে দেখে বলে, কিরে মাহি, তুই এখানে একা একা চুপ করে বসে আছিস কেন? রোদ কোথায়? উনি তার রুমেই আছেন। তাহলে তুই এখানে কেন? তুইও যা, রোদের কাছে যা। মায়ের দিকে চোখ বড় বড় করে তাকায় মাহি। কি বলছেন মা? সব কিছু জেনে শুনে তবুও এমন কথা বলছেন? রোদ রুম থেকে বেরিয়ে এসে দরজার সামনে দাঁড়িয়ে বলে, মাহি, রুমে আসো তো, কথা ছিল। জি। আচ্ছা মা, আমি একটু আসছি, পরে কথা বলবো। মুচকি হাসি দিয়ে, ঠিক আছে মা, যা। রোদের রুমে ঢুকে দেখে রোদ জানালার গ্রিল ধরে দাঁড়িয়ে আছে। মাহির উপস্থিতি টের পেয়ে মাহির দিকে মুখটা ঘুরিয়ে তাকায়। আমাকে কেন ডেকেছেন, কিছু বলবেন? বলার জন্যই তো ডাকলাম, না হলে তো আর ডাকতাম না। তোমার কি সময় হবে আমার কথাটা শোনার? হ্যাঁ হবে, আপনি বলেন, আমি শুনছি। তুমি কি সত্যিও ছেলেটাকে, কি নাম জানো, তাকে এখনও ভালোবাসো? কেন, তখন বললাম না? খুব কষ্ট করে বলল মাহি। তাহলে তো প্রথমেই তোমাকে আমার ডিভোর্স দিতে হবে, না হলে তো তুমি তাকে বিয়ে করতে পারবে না। ডিভোর্সের কথাটা শুনে বুকের ভিতরটা যেন ভারী হয়ে যাচ্ছে। কি শুনছে এসব? শেষে কিনা ডিভোর্স? মাহি কোনো কথা বলছে না, চুপ করে দাঁড়িয়ে আছে। আচ্ছা, এভাবে চুপ করে থাকলে কি করে বুঝবো? কথা বলো, তুমি কি ডিভোর্স চাও? রোদের মুখে ডিভোর্সের কথাটা শুনে বুক ফেটে যেন কান্না বেরিয়ে আসছে। সাইলে মহি চোখের কান্নাটা ধরে রাখার চেষ্টা করে। খুব কষ্ট করেই বলল,
আপনি যদি ডিভোর্স দেন তাহলে বিয়েটা কেন করেছিলেন? আমি কি আপনার কোনো ক্ষতি করেছি? শুধু শুধু আমার লাইফটা কেন নষ্ট করে দিলেন? দেখো, এক কথা বারবার বলবে না। আমি তোমাকে কতবার বলেছি বিয়েটা আমার মায়ের কারণে বাধ্য হয়ে করেছি, কিন্তু তারপরও আমাদের ভিতরে একটা ফ্রেন্ডশিপ রাখতে চেয়েছিলাম। কিন্তু তুমি তো আরেকজনকে ভালোবাসো, তাই তোমার আর কোনো ক্ষতি করতে চাই না। মাহির কণ্ঠে ঠিক যেন বিষাক্ত সাপের সবল। তীব্র দৃষ্টিতে রোদের দিকে তাকিয়ে থাকে, চোখ দিয়ে যেন আগুনের ফুলকি ছুটছে। প্রচণ্ড রাগে ক্ষোভে বুকটা প্রবল বেগে ওঠানামা করছে। মনে হচ্ছে হাতের কাছে যা পাবে এখনই সব ভেঙে চুরে চুরমার করে ফেলবে। মাহি কোনো কথা না বলে রুম থেকে বেরিয়ে গেল। রোদ বিছানায় উপুড় হয়ে শুয়ে পড়ে। মাহি একাকী ছাদে বসে আছে। চারদিকে অন্ধকার নেমে এসেছে। আজ আকাশে কোনো তারা নেই। সাদ মামাকেও দেখা যাচ্ছে না। মাথার ভিতরে অপরিসীম ভাবনা যেন তাকে সত্যিকার অর্থেই অস্পষ্টার মধ্যে ফেলে দিয়েছে। কিসের সে ভাবনা পুরোপুরি সে বুঝতেই পারছে না। আজ প্রায় 10 দিন হয়ে গেছে। বাবাকে দেখার জন্য মনটা চটপট করছে। এই বাড়িতে আসার পরে বাবা তাকে একবারের জন্য এসে দেখে যায়নি। এতটা পাষাণ কী করে হতে পারে? আজও আরমানের খবরটা ওর জানতে পারেনি। আরমান কি সুস্থ আছে নাকি অসুস্থ? রোদের মায়ের ডাকে ছাদ থেকে নিচে নামলো মাহি। রুমে ঢুকে ফ্লোরে বিছানা করে বালিশের উপর শুয়ে পড়ল। চোখ বন্ধ করলে ডিভোর্সের কথাটা কানের ভিতর বাজতে থাকে। ঘুমের ভিতরে যে কতবার লাফিয়ে উঠেছে তার যেন কোনো ঠিক নেই। 7 দিন পর মাহি রীতিমতো খাওয়া দাওয়া প্রায় ছেড়ে দিয়েছে। মাথার ভিতরে শুধু একটাই ভাবনা। হঠাৎই বিছানার উপর বসে প্রাণখোলা কান্নায় ভেঙে পড়ে সে। তখনই রোদের মা এসে মাহির পাশে দাঁড়ায়। এক হাতে খাবারের প্লেট। আজ কিছুদিন হয়ে গেল মাহি ঠিকভাবে খাওয়া দাওয়া না করে শুকিয়ে যেন কাঠ হয়ে গেছে। কে জানে শেষ পর্যন্ত বড় কোনো অসুখ বাঁধিয়ে ফেলে কিনা। বরফের মতো শক্ত মেয়েটা গলে গলে যেন পানি হয়ে গেছে। আর এসব কিছুর জন্য সে নিজেই দায়ী। ফুলের মতো নিষ্পাপ মুখটা আজ কালো ছায়ে চেয়ে গেছে। মুখের দিকে তাকানো যাচ্ছে না। রোদের মা মাহির কাঁধে হাত দিয়ে বলে, আজ সারাদিন কিছুই খাসনি। এভাবে না খেয়ে থাকলে তুই বাঁচবি কী করে? মাহি চোখ মুছে আস্তে আস্তে উঠে বসে। আমার খিদে নেই মা, একটুও খেতে ইচ্ছে করছে না। তোমরা ঘুমিয়ে পড়ো। রোদের মায়ের চোখ পানিতে টলমল করছে। ঘুম? আমাদের সবার ঘুম তো তুই কেড়ে নিয়েছিস মা। তোর এই অবস্থার জন্য আমি দায়ী। আর তুই যে শাস্তি দিবি আমি তা মেনে নিব। তবুও তুই খেয়ে নে। কিন্তু মা। রোদের মা মাহির মুখে হাত দিয়ে কথা বলতে বাদ সাধল। মাহিন, প্লিজ, মাহির কথাটা তুই রাখ। কি হলো মা? তোকে আমি খাইয়ে দিব, কিন্তু তুই না করতে পারবি না। মায়ের মুখের দিকে তাকিয়ে থেকে মাকে জড়িয়ে ধরে হু হু করে কেঁদে ওঠে। রোদের মা মাহির চুলে হাত বুলিয়ে দিয়ে সান্ত্বনা দিচ্ছে। শাড়ির আঁচল দিয়ে চোখ মুছে দিয়ে ভাত মেখে এক লোকমা মাহিকে খাইয়ে দিল। ধীরে ধীরে সম্পূর্ণ ভাত শেষ করে মুখটা ভালো করে মুছে দিয়ে তারপর পানি খাইয়ে বিছানার উপর শুইয়ে দেয়। মাহি আবার চোখ বন্ধ করে ঘুমিয়ে পড়। আমি আসছি। হুম। রোদের মা চলে গেলে মাহি চোখ বন্ধ করেই ঘুমিয়ে পড়ল। তো ভিউয়ার্স, গল্পটির নাম হচ্ছে আমার সংসার। এটা গল্পের প্রথম অংশ। পরবর্তী অংশ পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক দিয়ে দিবেন, কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।